খানবাড়িতে আজ বিয়ের তোড়জোড় চলছে। রাতেই গায়ে হলুদ, পরের দিন বিয়ে। 4 বছর পর খানবাড়ির বড় ছেলে আহিয়ান খান বাড়ি ফিরেছে। বিয়েটা তারই, তবে বিয়েটা তার স্বপ্নের প্রেয়সীর সাথে নয়, তার ওই মায়ের ঠিক করা অন্য একটা পাত্রীর সাথে। এই বিয়েতে আহিয়ানের মত না থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। কারণ আহিয়ানের গসিটি বেগম রূপী মা বলেছে, তার ঠিক করা মেয়ের সাথে বিয়ে না করলে তিনি নিজ দায়িত্বে আত্মহত্যা করবেন। একদিকে এত দিনের জমানো ভালোবাসা, অপরদিকে মা। কোন দিকে যাবে ভেবে না পেয়ে মায়ের কথাতেই রাজি হয়েছে আহিয়ান। মুখ দিয়ে রাজি হয়েছে বললেও মনে মনে চলছে তার অন্য একটা প্ল্যান। মা, তুমি কি আগের জন্মে গসিটি বেগম ছিলে, নাকি গসিটি বেগমের চাচাতো, মামাতো, ফুফাতো বোন ছিলে? কেন আমার বাচ্চা বউটার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? এই, একদম বাজে কথা বলবি না আহিয়ান। একদিনেই ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলেছে। এজন্যই বারণ করেছিলাম ওই মেয়ের সাথে দেখা করতে যাস না। দুনিয়া উল্টে গেলেও আমি ওই মেয়েকে ছেলের বউ হিসাবে মানব না। আমি চাই তুই সুখে থাক। এর জন্যই মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করেছি। চুপ করো তো মা। এত এত খাবার থাকতে সে আমার মাথা খেতে যাবে কোন দুঃখে? তুমি যেমন দুনিয়া উল্টে গেলেও আমার সুন্দরী বাচ্চা বউটাকে মানবে না, আমিও তেমন ভূমিকম্প হয়ে গেলেও, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ওই বল্টু মেয়েটাকে কখনোই বিয়ে করব না। এই অসভ্যর মতো কথা বলবি না আহিয়ান। তুই তো মিথিলার দিকে ভালোভাবে তাকালিও না, তাহলে বলছিস কিভাবে মিথিলা মেয়েটা সুন্দর না? আমি তোকে সাপ সাপ বলে দিচ্ছি আহিয়ান, তুই এই বিয়ে না করলে আমি কিন্তু গলায় কলসি বেঁধে পানিতে ঝাঁপ দিব। আমার হয়েছে যত জ্বালা, এতদিন পরের বাড়িতে এসেও শান্তি নেই। কই ভাবলাম আমার পুরনো বউটাকে আবার ভুলিয়ে বালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হব, তুমি সেটা হতেই দিলে না মা। এখন মনে হচ্ছে তোমাকে ঘসিটি বেগম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। তোমাকে মরতে হবে না মা, আমি নিজেই কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে পরপারে সরে যাব। এই জীবন লেখে আর কী লাভ? মা ছেলের কথার মাঝে ঘরে ঢুকে নাহিয়ানের বাবা আনোয়ার খান। মা ছেলের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে তা তিনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। এই বিয়েতে তিনিও খুশি নন, তবুও মুখ বুজে সবটা দেখে যাচ্ছেন। স্ত্রী তার যেমনই হোক খুব ভালোবাসেন তিনি, তাই এ বিষয়ে তেমন কথা বলেননি। ছেলের উপর আনোয়ার খানের পূর্ণ বিশ্বাস আছে, যেভাবেই হোক শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা আটকে দিবে। ছেলেকে দেখে মুচকি হাসলেন আনোয়ার খান। আহিয়ানও বাবার হাসির উত্তরে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আর কথা বাড়াতে সে চায় না। কথা বলারও একটা লিমিট থাকে, যা আহিয়ান সবসময় ক্রস করে এসেছে। তাই কয়েক মিনিটের জন্য একটু নীরব থাকার উপোস করেছে। বেশি কথায় বলায় তার বউ আবার তাকে পাগলের সাথে তুলনা করেছে। এত বড় অপমান কি মানা যায়? আহিয়ান খানের পিছনে কত কত মেয়েরা ঘুরে, আর এই পুস্কো মেয়ে কিনা তাকে এসব বলে অপমান করে। বউয়ের কাছে 2 পয়সার সম্মান পায় না, এটা মানুষ জানলেও আর আহিয়ান খানের ইজ্জত থাকবে না। বাড়ির বড় ছেলের বিয়ে হলেও আহিয়ানের আম্মু নাফিজা বেগম আর বাড়ির হাতে গোনা কয়েকজন ছাড়া এই বিয়েতে কেউই রাজি নন। রাজি হবেই বা কীভাবে? আহিয়ানের বিয়ে তো 4 বছর আগেই হয়ে গেছে। নাফিজা বেগম বিয়েটা এখন মানছেন না ঠিকই, তবে একসময় এই বিয়েটা নিয়ে সব থেকে খুশি তিনিই ছিলেন। ভার্সিটি থেকে এসে হোস্টেল রুমে বাবা চাচাতো বোন আনায়াকে দেখতে পেল কোহিনূর। পুরো নাম কোহিনূর খান, খানবাড়ির মেজ ছেলে আফজাল খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। আনায়া আহিয়ানের ছোট বোন। বাইরের অন্যদের সাথে তেমন বনিবনা না থাকলেও আনোয়ারের সাথে ভালোই সম্পর্ক কোহিনূরের। বাবার পরে এই মানুষটি তার সব থেকে আপন। নিয়ম করে প্রতিদিন খোঁজখবর নেয় কোহিনূরের, তাই আনায়াকে মন উজাড় করে ভালোবাসে কোহিনূর। এতদিন পর আনায়া আপু তার বাবাকে দেখে খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারছে না কোহিনূর। কীভাবেই বা খুশি হবে? 4 বছর আগে বিয়ে হওয়া তার ওই স্বামীর বিয়ে অ্যাটেন্ড করার জন্য তার বাবা আর তার বোন তাকে নিয়ে যেতে এসেছে। বিয়েটা মানুক আর না মানুক হয়েছিল তো, তাই খুশি হতে সেও পারছে না। আনায়া বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূর হাসি মুখে আনায়াকে জড়িয়ে ধরে। কেমন আছিস কোহিন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির কথা বাদ দে, কতদিন পরে তোকে দেখলাম, এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাবার খাস না নাকি? এবার তোকে নিয়ে গেলে আর আসতে দিচ্ছি না। তুমি আমাকে অনেক দিন পরে দেখেছো তো, তাই মনে হচ্ছে শুকিয়ে গেছি। আমি তো ঠিকঠাকই আছি, এই দেখো। হ্যাঁ দেখেছি। হোস্টেলের এক খাবার প্রতিদিন খেয়ে খেয়ে তোর এই হাল হয়েছে। যতবারই আসি তোকে নিয়ে যাওয়ার জন্য কত জোড়াজোড়ি করি, কিন্তু তোর সেই এক কথা যাবি না। তুমি তো জানোই আপু, বড় আম্মু আমাকে পছন্দ করেন না, আমারও ওই বাড়িতে ভালো লাগে না, আর এখানেই ভালো আছি আমি।
চুপ কর তো, এতদিন ভালো না লাগলে এখন ভালো লাগবে। মানে কি বলছো আপু? কিছু না, তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা কুহিন, একটা কথা বলবো? জিজ্ঞেস করছো কেন? কি বলবে বলে ফেলো। ভাইয়া কি তোর সাথে দেখা করতে এসেছিল কুহিন? আনায়ার কথা শুনেই চুপ হয়ে যায় কোহিনূর। কি বলবে সে? তোমার ভাই এসেছিলেন আনায়া আপু? আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, বলেছি যাতে দ্বিতীয়বার আমার সামনে এসে আমাকে বিরক্ত না করে। এটা বলবো? আপুর আদরের ভাইয়াকে অপমান করেছি শুনলে কি আপু রাগ করবে না? কোহিনূরের নীরবতা দেখে আনায়া আর আফজাল খানের বুঝতে অসুবিধা হয়নি কোহিনূরের সাথে দেখা করতে আহিয়ান এখনও এখানে এসেছিল। আনায়ার প্রশ্নে কোহিনূর অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে আফজাল খান বলে উঠলেন, তোমাদের দুই বোনের কথা বলা শেষ হলে আবার চলো, আমাদের তো সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। কোহিনূর মা, তুমি গিয়ে রেডি হয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এমন কেন করছো আব্বু? আমি গেলে কারোই ভালো লাগবে না। আমাকে কেউ কিছু বললে তখন তুমিই কষ্ট পাবে। তার থেকে বরং তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। ও বাড়িতে গেলে আমার দম বন্ধ লাগে আব্বু। তুমি ওই বাড়ির মেয়ে কোহিনূর, তুমি আমার মেয়ে। আনায়া, আহিয়ান, সিমি, রিমি, ওদের যেমন অধিকার রয়েছে তোমারও আছে। তুমি কেন যেতে চাইছো না আমি বুঝতে পারছি মা। তোমাকে কেউ কিছু বলবে না, যাও রেডি হয়ে নাও। অনেকক্ষণ হলো আমরা এসেছি, আবার যেতে হবে। আফজাল খানের কথা রেস্ট টেনে আনায়াও বলে, হ্যাঁ তুই যাবি না কেন? ওই বাড়িটা তো তোরও। তুই আম্মুকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আসি তো। বাবার আনায়া আপুকে বুঝিয়ে কোনোভাবেই লাভ হবে না। বুঝতে পেরে কোহিনূর রেডি হয়ে চলে আসে। আনায়া আপু আর তার বাবার সাথে উদ্দেশ্য তার দাদুর বাড়ি যাওয়া, তাও আবার নিজেরই স্বামীর বিয়ে উপলক্ষে। কি কপাল না তার! মাঝে মধ্যে তো ভেবেই পায় না আল্লাহ তাআলা তার ভাগ্য লেখার সময় কি চারদিকটা অন্ধকার ছিল? তা না হলে তার ভাগ্যটা এমন কেন? ভাগ্য দোষ দিয়েই বা কী হবে? আল্লাহ তাআলা যা ঠিক করে রেখেছেন তাই তো হবে। গাড়িতে বসে আছে কোহিনূর। আনায়া আর কোহিনূরের একমাত্র বান্ধবী মিতু। রুমমেটও বটে, 3 বছর হলো তারা একসাথে থাকছে। মিতুকে এক প্রকার জোরাজুরি করেই তার সাথে নিয়ে এসেছে কোহিনূর। মিতুর যাওয়ার ইচ্ছে না থাকলেও একমাত্র বান্ধবীর কথা ফেলতে পারেনি। বাবার আনায়া আপুর পরে মিতুই কোহিনূরের সবচেয়ে কাছের মানুষ। মিতুকে কোহিনূর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই ভাঙাচোরা জীবনটাকে মিতুই কোনো রকমে জোড়া লাগিয়ে রেখেছে। মিতু না থাকলে বোধ হয় কোহিনূর হাসতেও বলে যেত। এই মানুষটির প্রতি সে অনেক কৃতজ্ঞ। ড্রাইভার পাশে বসে আছেন কোহিনূরের বাবা আফজাল খান। মেয়েদিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আল্লাহই জানেন মেয়েটা আমার এত অবাগা কেন। মা বাবা কারোই তেমন আদর পায়নি। কত শখ করে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, সেটা এখন ভাঙতে বসেছে। এতগুলো দিন ধরে মেয়েটাকে ছেড়ে একা একা থাকছেন তিনি। তারই বা কষ্ট কম কিসের? মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না, সে একা থাকতে চায়। মেয়েটা জীবনে কিছুই পায়নি, তাই মেয়ের এই আবদার হাসি মুখে মেনে নিয়েছেন আফজাল খান। কাজের ফাঁকে মাঝে মধ্যে এসে দেখে যান, আর প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান। তার দায়িত্ব এতটুকুই। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। আনায়া আর আফজাল খান ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছেন অনেক আগেই। ভিতরে যাবে কি যাবে না এটা ভেবেই তখন থেকে। নিজের দাদুর বাড়ি হলেও এ বাড়িতে 3 বছর হলেও কোহিনূর থাকে না। বাবার আনায়া আপুর সাথে সবসময় কথা হয়। তারা মাঝে মাঝে গিয়ে কোহিনূরকে দেখেও আসে। তবে এ বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক আগেই। এ বাড়ির মানুষজন, বিশেষ করে নাফিজা বেগম, কোহিনূরকে দু চোখেই সহ্য করতে পারে না। এর পিছনে অবশ্য কারণ আছে। মায়ের করা ভুলের শাস্তি এখন পর্যন্ত কোহিনূরকে পেতে হচ্ছে। কিরে কুহিন, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? এসে যখন পড়েছিস ভিতরে চল। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ চল, ভিতরে যাই। আচ্ছা কুহিন, একটা কথা বলবি? আমাকে তো কম বেশি সবই বলিস। তোরা রাহিয়ান ভাইয়ের বিয়ের কাহিনীটা বললি না কেন? বলে কি হবে? আমি ওসব মনে করতে চাই না মিতু, এজন্যই তোকে কোনো দিন এই বিষয়ে বলিনি। আর এখন বলেও কোনো লাভ নেই। কয়দিন পরে আহিয়ান ভাইয়ের বিয়ে। আমি পুরনো স্মৃতি মনে করে নিজেকে আর দুর্বল করতে চাই না। কহিন, তুই কি আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস না? এতদিন পর বেচারা দেখা করতে আসলো, তুই এভাবে লোকজন জড়ো করে ওনাকে অপমান করলি। না, আমি ওনাকে ভালোবাসি না। মিতু কোহিনূরকে নিজের দিকে ঘোরালো। মুখে হাসি নিয়ে আবারও কোহিনূরকে বলে, তুই আমাকে মিথ্যে বলছিস কোহিন। আমি তোকে চিনি, তুই মিথ্যে বলতে পারিস না। তোর চোখ মুখ দেখলে যে কেউ বলে দিবে তুই আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস। কোহিন, তুই কি আমাকে নিজের কেউ ভাবিস না? কী বলছিস এসব?
আব্বু আর আনায়া আপুর পর তুই আমার সব থেকে আপন মিতু। তুই আমার বন্ধু কম, বোনই বেশি। তুই কিভাবে ভাবলি আমি তোকে আপন ভাবি না? তাহলে 3 বছর একসাথে থাকছি, তুই আমাকে এখনও আহিয়ান ভাইয়া তোর বিয়ের কাহিনীটা বললি না কেন? মিতুর প্রশ্নের উত্তরে কোহিনূর কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, কম কথা বলে, সবার সাথে মিশতে পারে না, তাই বন্ধুবান্ধবও তেমন একটা নেই। তবে ও দিনগুলোর মিতুর সাথে থাকতে থাকতে মিতু তার সবচেয়ে কাছের মানুষটি হয়ে গেছে। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবই মিতু জানে, তবে বিয়ের বিষয়টি কখনো বলা হয়নি। সে যে পুরনো স্মৃতি মনে করতে চায় না, এজন্যই তো নিজেদের এত বড় বাড়ি ছেড়ে হোস্টেলে এসে থাকছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কোহিনূর। মনে করতে লাগলো 4 বছর আগের কথা। কোহিনূরের দাদুর ইচ্ছে ছিল আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিবে। কোহিনূর সবে মাত্র 10ম শ্রেণীতে উঠেছে তখন। কোহিনূরের দাদু ছাড়াও আনোয়ার খান আর আফজাল খানেরও এই বিয়েতে মত ছিল। দাদুর কথাই বাড়িতে শেষ কথা, তাই এই বিষয়টি নিয়ে কেউ কখনো কথা বলেনি। দেখতে সুন্দর হওয়ায় স্কুল লাইফে অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েও কখনোই এসবে সাড়া দেয়নি। সে যখন বিয়ের মানেটাও বুঝতো না, তখন থেকে জেনে এসেছে বড় হলে আহিয়ানের সাথে তার বিয়ে হবে। আহিয়ান ভাইয়া তখন লন্ডন যাবে, এতে বাড়ির কেউ রাজি ছিল না। আনোয়ার খানের শর্ত ছিল কোহিনূরকে বিয়ে করতে হবে এবং ফিরে এসে পারিবারিক ব্যবসা সামলাবে। কোনো উপায় না পেয়ে আহিয়ানও রাজি হয়েছিল। দাদুর শরীরের অবস্থাও তেমন ভালো না, এজন্যই আনোয়ার খান আর আফজাল খান তাদের বাবার কথা রাখতে তখনই আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিতে চায়। এই বিয়েতে সবাই খুশি ছিল। এছাড়াও আনোয়ার খানের বাবার কথাই বাড়িতে শেষ কথা, তাই কিছু বলার মতো সাহসও ছিল না কারোর। তবে আহিয়ান অনেকবার বলেছে সে এখন বিয়ে করতে চায় না। এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয়েছিল সে সময়। কোহিনূর এগুলো পরে আনোয়ার মুখ থেকে শুনেছিল। গড়ের কাঁটায় তখন রাত 9টা সুই সুই। আকাশে ঘন মেঘ জমেছে, যেন বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। দমকা হাওয়ায় গাছপালাগুলো নড়ছে, তাদের শাখা প্রশাখা যেন দুলে দুলে উঠছে। বেলকনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর, এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালো। কোহিনূরের বাবা আফজাল খান দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কোহিনূর মুখে হাসি ফুটিয়ে তার বাবাকে ভিতরে আসতে বলে। বাবার সাথে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো কোহিনূর। আফজাল খানও এসে মেয়ের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই আম্মু। আমি জানি তুমি অমত করবে না, তবুও তোমার সারা জীবনের ব্যাপার, তাই তোমাকে না জানিয়ে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারছি না। এভাবে বলছো কেন আব্বু? কি বলবে নির্দ্বিধায় বলো। আর তুমি যে কখনোই আমার খারাপ চাইবে না এটা আমি জানি। আফজাল খান মেয়ের কথায় মুচকি হাসলেন। মেয়ে যে তার যথেষ্ট বুঝদার এটা তিনি জানেন। পুরো বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে বলা চলে কোহিনূরকে। যখন যা বলবেন কোহিনূর তাই শুনবে, এটা তিনি জানেন। তবুও বিয়ে মানুষের একবারই হয়, এ বিষয়ে কোহিনূরের মতামত জানতে চান আফজাল খান। তুমি তো জানোই মা, তোমার দাদুর ইচ্ছে তোমার বড় চাচ্চুর ছেলে আহিয়ানের সাথে তোমার বিয়ে হোক। আহিয়ান কয়েকদিন পর লন্ডন চলে যাবে, এটাও নিশ্চয় তোমার অজানা নয়। হ্যাঁ আপু, আমি জানি। আমরা সবাই চাইছিলাম কালকের মধ্যেই তোমাদের বিয়ে দিতে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা বিয়ের আয়োজন শুরু করব মা? আফজাল খানের কথা শুনে চমকে উঠল কোহিনূর। তার দাদুর ইচ্ছে কি এটা তার অজানা নয়? তবে এত তাড়াতাড়ি বিয়ে? বিয়ে নিয়ে সব মেয়েদেরই কত স্বপ্ন থাকে, তারও আছে। এগুলো কি সত্যি হবে না? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? কিন্তু বাবাকেই বা না বলবে কিভাবে? মেয়ের নীরবতা দেখে আফজাল খান আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কি ভাবছো মা? বাবার উপর ভরসা রাখো। আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়েটা তো একদিন হবেই মা, এখন হলে দোষটা কোথায় বলো? আমি কিছু ভাবছি না আব্বু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটাই হবে। মেয়ের কথায় মুচকি হেসে রুম থেকে চলে গেলেন আফজাল খান। এবার মনে শান্তি পাচ্ছেন কিছুটা। ভাইয়ের সাথে পরামর্শ করলেন, কালকেই হুজুর ডেকে আক্ত করানো হবে। কোহিনূরের বয়স এখনও 18 হয়নি, তাই আইনত বিয়েটা পরেই হবে। আহিয়ান ফিরলে অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। এই বিষয়ে এখন বাহিরের মানুষদেরকে জানানো হবে না, এটা সবাই মিলেই ঠিক করেছে। আহিয়ানের বিয়েতে মত না থাকলেও তেমন কিছু বলে না, কারণ তার বাবা আগে থেকে শর্ত দিয়ে রেখেছিল। পরের দিন সকালেই বিয়ের আয়োজন করা হয়। আয়োজন বলতে কাছের কয়েকজন আত্মীয়, যার মধ্যে রয়েছেন কোহিনূরের একমাত্র ফুফু, তার ছেলে মেয়ে আর আহিয়ানের নানার বাড়ির কয়েকজন মানুষ। অবশেষে হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো।
হুজুরের কথায় কবুল বলে দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। খুবই সাদামাটাভাবেই বিয়েটা হয়েছে। আহিয়ান আর কোহিনূর বসে আছে পাশাপাশি। কারোরই তেমন সাজসজ্জা নেই, দেখে মনেই হচ্ছে না তারা বরকনে। এই বিয়েটা কোহিনূরের ভালো লাগছে না মোটেও। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বউ সাজবে, তার হলো না। তবে কোহিনূরের মনে মনে একটা ভালো লাগা কাজ করেছিল। আহিয়ানকে সে পছন্দ করে না এমনটা কিন্তু নয়। এটাকে বিয়ে না বলে ছোটোখাটো একটা পিকনিকও বলতে পারেন। বিয়ে পড়ানো শেষ হতেই কোহিনূর এবং আহিয়ান দুজনেই নিজেদের রুমে চলে যায়। আহিয়ান আর কোহিনূর চাচাতো ভাই বোন হলেও তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। আহিয়ান সবসময় বাহিরে বাহিরে থাকে, কোহিনূরও নিজে থেকে কারোর সাথে কথা বলে না। এজন্য তাদের মধ্যে ভালো তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ে যে হবে এটা তারা দুজনেই জানতো, তবে এত তাড়াতাড়ি হবে এটা জানতো না। দাদুর কথা রাখতে তাদের দুজনকেই বলির পাটা হতে হয়েছে, তবে এতে খারাপ কিছুই হয়নি। কোহিনূর মাত্রই বিছানায় বসেছিল, তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে আনায়া। দেখে মনে হচ্ছিল পিছনে যেন ষাঁড় তাড়া করেছে তাকে। কি হয়েছে আনায়া আপু, এভাবে কেন ছুটছ? কি হয়েছে মানে? তুই এখানে কি করছিস? এখানে কি করছি মানে? এটাই তো আমার রুম, আমি তো এখানেই থাকবো। বোকা মেয়ে, তোর যে আজকে বিয়ে হয়েছে তুই বলে গিয়েছিস। আজকে থেকে তুই ভাইয়ার সাথে ভাইয়ার রুমে থাকবি, চল। বলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আপু থামো, কি করছো তুমি? আমি ওনার রুমে যাব না, প্লিজ আপু হাতটা ছাড়ো। আমি যাব না বলেছি তো। আনায়া তো সোনার পাত্রী নয়। টেনে টুনে কোহিনূরকে নিয়ে গেছে আহিয়ানের রুমে। রুম থেকে বের হওয়ার সময় বলেও এসেছে, ভাইয়ের রুমে ঢুকলে সালাম করবি, হয়তো সাদে আছে এক্ষুনি চলে আসবে। বলে বেরিয়ে যায় আনায়া। আহিয়ান রুমে নেই ভেবে কোহিনূরে নিশ্চিন্তে বসে আছে আর গুনগুনিয়ে গান গাইছে। আহিয়ান এইমাত্র শাওয়ার নিল, বেরিয়ে এসে কোহিনূরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস কুহু? পুরুষালী কণ্ঠস্বর কানে আসতে ধ্যান ভাঙে কোহিনূরের। চোখ তুলে সামনে তাকাতে চক্ষুদয় কোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। আহিয়ানার পরনে একটা টাওয়াল ছাড়ার কিছুই নেই, ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। আহিয়ানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে কোহিনূর। আমাকে দেখা শেষ হলে যা, আমি চেঞ্জ করব, ইচ্ছে হলে দেখতে পারিস, আমার কোনো সমস্যা নেই। সিহ, কীসব বলছেন? মুখে কি কিছুই আটকায় না আপনার? আমি এখানে আপনাকে দেখতে আসিনি। তাহলে কি করতে এসেছিলি? আমাকে আনায়া আপু জোর করে নিয়ে এসেছে। বুঝি বুঝি, তুই যে আমার রুমে আসার জন্য চটপট করেছিলি সেটা বলছিস না কেন? তুই তাহলে এখানে বসে থাক, আমি চেঞ্জ করে নিই। না না, আমি চলে যাচ্ছি। বলে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোহিনূর। এই লোককে কোনো বিশ্বাস নেই, কি না কি করে বসবে আল্লাহই জানে। রান্নাঘরে সবার জন্য খাবার বানানো হচ্ছে। রান্নাঘর সামলানোর দায়িত্বে সবসময় থাকেন বাড়ির 3 বউ। আজও এর ব্যতিক্রম হয়নি। বাড়ির 3 বউয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো। নাফিজা বেগমের সাথে কোহিনূরের আম্মু আমিনা বেগমের ভালোই সম্পর্ক, সবসময় বোনের মতোই থাকে। কোহিনূর রান্নাঘরে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু নাফিজা বেগম কোনোভাবেই ছেলের বউকে কাজ করতে দিবেন না। এরই মধ্যে আনাইয়া এসে জানায় দাদুর শরীর এখন আগের থেকে ভালো, তিনি সবাইকে দেখতে চাইছেন। এক এক করে সবাই ওনার সাথে দেখা করে আসে। সবার শেষে যায় আহিয়ান আর কোহিনূর। দুজনকে একসাথে দেখে দাদু মুচকি হাসলেন, হাতের ইশারায় পাশে গিয়ে বসতে বললেন। বাড়ির অন্যরাও ওনাকে ভয় পেলেও আহিয়ানের সাথে সম্পর্কটা অন্যরকম। তিনি আহিয়ান আর কোহিনূরের উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন আছো দাদু ভাইয়েরা? ভালো আর থাকতে দিলে কোথায়? উপরে চলে যাওয়ার নাটক করে তো বিয়ে করালে, এখন তো দেখছি ফুল এনার্জি নিয়ে ফিটফাট হয়ে বসে আছো। ব্যাপার কি? আমার বউকে পটানোর ধান্দা করছে নাও কি? তোমার সুন্দরী বউ কি আর আমাকে দেখলে পড়বে দাদুভাই? আমি তো ভাঙাচোরা মানুষ, কোন সময় মরে যাই ঠিক নেই। তোমার বউ বরং তোমারই থাক, সামলে রেখো। এভাবে কথা বলতে বলতে দাদু কাশতে শুরু করলেন। দাদুর অবস্থা দেখে আহিয়ান দুষ্ট হাসি দিয়ে গান গাইতে শুরু করলো। কাশিতে কাশিতে বুড়িয়ার লুঙ্গি যাই খুলিয়া, কোথায় গেলা নতুন বউ পরানটা যাই জ্বলিয়া, বলতে বলতে পানির গ্লাস এগিয়ে দিল। ততক্ষণে রুমে আনায়াও এসেছে। ভাইয়ের গান শুনে খিলখিল করে হাসছে। তুমি কিন্তু গান নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে পারো ভাইয়া, অনেক সাফল্য পাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এরকম আরও হাজার হাজার গান আমি পারি, উৎসাহ পেলে আরও গাইব, শুধু তুই পাশে থাকিস। কোহিনূর চুপ করে খাটের এক পাশে দাঁড়িয়ে আহিয়ানা তার দাদুর কথা শুনছিল। তাদের দুজনের কথার মাঝখানে আর কারো কথা বলার সাহস নেই। এমন এমন কথা বলবে,
অন্য কেউ তাদের কথার মাঝখানে কথা বললে সেও লজ্জা পাবে। যেমন এখন হলো আহিয়ানের গান শুনে দাদুর সাথে সাথে কোহিনূরও কাশতে শুরু করেছে। রাত অনেক হয়েছে, তাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যায়। আগের মতো এখনও কোহিনূরকে আনায়া আহিয়ানের রুমে পাঠিয়েছে। এখন থেকে নাকি সেখানেই থাকতে হবে। কোহিনূর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরে আহিয়ান তাকে ভিতরে আসতে বলে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। কোহিনূরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কি সারা রাত এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি? না মানে আমি কোথায় ঘুমাবো? তুই বেডে ঘুমিয়ে পড়, আমি মেঝেতে ঘুমিয়ে পড়ব। তুই কি ভাবলি আমি এরকম বাংলা সিনেমা টাইপ ডায়ালগ দিব? বলে ব্রু কুচকে তাকায় কোহিনূরের দিকে। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন, বেডে কি জায়গা কম আছে নাকি? নাকি আমার পাশে থাকতে তোর অ্যালার্জি আছে? বাই এনি চান্স তুই কি এটা চাইছিস আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেই? আহিয়ান দুষ্টমিতে ভরা চোখে চেয়ে বলল কথাটি। কোহিনূর মনে মনে ভাবছে, সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বিয়েটাও আমার এই ঠোঁটকাটা লোকটার সাথেই হতে হলো। মুখে তার কিছুই আটকায় না। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম ভাঙলে পাশ ফিরে আহিয়ানকে দেখে হকচকিয়ে ওঠে কোহিনূর। চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা আহিয়ানের রুম। কিন্তু এই রুমে সে কী করছে? আহিয়ানের বিছানাতেই বা ঘুমিয়ে আছে কেন? ঘুমের ঘোরে হাঁটাহাঁটির অভ্যেস তো কোনো কালেই ছিল না, তাহলে আসলো কিভাবে? কোহিনূরের ভাবনায় ছেদ পড়ল দরজার ঠক ঠক আওয়াজে। আনায়া ডাকছে। কোহিনূর তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল। আনায়া মুচকি হেসে কোহিনূরের কাঁধে আলতো চাপড় মেরে বলল, কি গো ভাবি, ভাইয়া আসতে দিচ্ছিল না বুঝেই? কালকে তো আসতেই চাইছিলি না, জোরাজোরি করে নিয়ে আসলাম, আজকে তো দেখছি ঘুমই ভাঙছে না, ব্যাপার কি কহিন? আনায়ার মুখে ভাবি ডাক শুনে মুহূর্তে মনে পড়ে গেল কালকে আহিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। দূর, এত বড় একটা কথা ভুলে গেল কিভাবে? নিজের মাথাকে নিজে হাতুড়ি দিয়ে পিটাতে মন চাইছে এখন। কাল কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পাইনি। কোহিনূর আবার ঘুমের গাদা, ঘুমের মধ্যে কেউ বস্তায় ভরে নদীতে ফেলে দিলেও সে বুঝতে পারবে না। কী যে বলো না নাই আপু, তেমন কিছুই নয়। আমি যে ঘুমালে ফাঁসে ঘূর্ণিঝড় হলেও বলতে পারি না, তুমি জানো না? একটু ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার চল, আম্মু তোকে খেতে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। বাইরে উঠলে সে পরে খেয়ে নেবে। তুমি যাও, আমি এক্ষুনি চলে আসব। কোহিনের নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে আহিয়ানও আসে। আহিয়ান আসলে নাফিজা বেগম তাকে খেতে দেয়। কোনো দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আহিয়ান। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়েই ছিল। আহিয়ান চোখ তুলে তাকাতে দুজনে চোখাচোখি হয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি চোখ নামিয়ে প্লেটের দিকে তাকায়। হাবভাব দেখে মনে হচ্ছিল বিশাল কোনো বড় অপরাধ করে ফেলেছে। কি হলো, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বিকেলে রেডি থাকিস, আমরা ঘুরতে যাব। বাড়ির সবাই যাবে? না, তুই, আমি আর আনায়া। নাহিদকেও আসতে বলবো। আহিয়ানের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কোহিনূর। কথা মতো বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়েছে। উদ্দেশ্য পার্কে যাবে। ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান, পাশে বসে আছে কোহিনূর। কোহিনূর আজকে শাড়ি পরেছে। এই প্রথম সে শাড়ি পরল। পরার ইচ্ছে ছিল না, আনায়াই জোর করে পরিয়ে দিয়েছে, সাজিয়েও দিয়েছে। কিন্তু যার জন্য এত সাজ সে একবারও ঘুরেও তাকালো না। এটা নিয়ে কোহিনূরের মনে মনে রাগ পুষে রেখেছে। একবার কথা বলতে আসুক, সেও তখন ভাব দেখিয়ে কথাই বলবে না। আহিয়ানের পরনে সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো বেল্টের গড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। তবু কত সুন্দর লাগছে আহিয়ানকে। পিছনের সিটে বসে আছে আনায়া আর আহিয়ানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। আনায়া একটু পরপর নাহিদের দিকে দেখছে। নাহিদ সেটা বুঝতে পারল তার দৃষ্টি ফোনের স্ক্রিনেই নিবদ্ধ। নাহিদ জানে আনায়া তাকে পছন্দ করে। নাহিদও আনায়াকে পছন্দ করে, তবে কোনোদিন এটা বুঝতে দেয়নি। নাহিদ চায় না আহিয়ানের সাথে কোনোভাবেই তার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, তাই কখনোই আনায়ার ভালোবাসার ডাকে সে সাড়া দেয়নি। গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে সবাই। পার্কের গেট থেকে কিছুটা এগোলেই বসার জন্য সুন্দর জায়গা আছে। চারদিকে সারিবদ্ধ গাছপালা, গাছের পাতাগুলো বাতাসে হেলে দুলে উঠছে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি হাঁটছে। আসার পর থেকে প্রথম আহিয়ান কোহিনূরকে লক্ষ্য করলো। পশা শরীরে নীল রঙের শাড়িটা যেন চকচক করছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। বাতাসে বারবার চোখে মুখে এসে পড়ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই যেন অপূর্ব সুন্দর লাগছে কোহিনূরকে। এ অপূর্ব সুন্দর রমণী তার বউ।
এটা ভেবে আহিয়ান মনে মনে খুশিই হচ্ছে। কোহিনূর প্রথমবার শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। বারবার মনে হচ্ছে পড়েই যাবে। পার্কের ভিতরে ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। সেখানে গিয়ে আনায়া আর কোহিনূর কয়েকটা ছবি তুলে নেয়। নাহিদ আর আহিয়ান অন্যদিকে দাঁড়িয়ে কথা বলছে। আহিয়ান বারবার কোহিনূরকে তাড়া দিচ্ছে চলে যাওয়ার জন্য। এই দুই ভদ্রলোকের সাথে এসে আনায়া আর কোহিনূর খুবই বিরক্ত। এটাকে কি ঘোরাঘুরি বলা চলে না, অস্বস্তিতে কথাও বলা যাচ্ছে না। এই তো আসলো, আর এরই মধ্যে চলে যাবে কেন? ঘোরাঘুরি শেষ হলে সবাই মিলে রেস্টুরেন্টে যায়। খাবার দাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে নাহিদকে নামিয়ে দিয়েছে আহিয়ান। এই পুরো সময়টাতে নাহিদের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে আনায়া, কিন্তু নাহিদ বারবার এড়িয়ে গিয়েছে। আনায়া বুঝতে পারে না এত ইঙ্গিত দেওয়ার পরেও কি এই মানুষটি বুঝে না আনায়া তাকে পছন্দ করে। আনায়ার মন খারাপ, তাই গাড়িতে একটা কথাও বলেনি। গাড়ি থেকে নেমেই সোজা নিজের রুমে চলে গেছে। আহিয়ান আর কোহিনূরও যে যার মতো চলে গেছে। কেটে গেছে বেশ কিছুদিন, তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্ক আগের মতোই আছে। টুকটাক কথা হয়। আহিয়ানের লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, আর এক সপ্তাহর মতো আছে। এদিকে হয়েছে আরেক কাণ্ড। আনায়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন নাফিজা বেগম। ভালো পাত্র, তাই তিনি হাতছাড়া করতে চান না। মেয়ের বিয়ে এই পাত্রের সাথেই দেবেন বলেই ঠিক করেছেন। বাড়ির সবারই একই মতামত। আনায়া এই বিয়েতে রাজি না হলে কিছু বলার সাহস পাচ্ছে না। মুখ বুঝে সব কিছু মেনে নিতে হচ্ছে তাকে। আনায়া মেনে নিয়েছে, তার ভাগ্য এটাই ছিল। পাত্র কানাডায় থাকে, বিয়ের পর আনায়াকেও নিয়ে যাবে। 1 মাস পরেই বাড়ি আসবে, তখনই বিয়ে হবে। আহিয়ানেরও লন্ডন যাওয়ার তারিখ এগিয়ে আসছে। একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না বলে নিজেরও খুব খারাপ লাগছে, তবে বোনকে সান্ত্বনা দিতে ভুলেনি। এত কিছুর মধ্যে কোহিনূরের কোনো পাত্তা নেই, কারণ তার টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার রেজাল্ট কোনোভাবে খারাপ হলে ফাইনাল দিতে পারবে না। সামনেই এসএসসি এক্সাম, তাই সব কিছু ফেলে আপাতত পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আজকে আহিয়ানের জন্মদিন। আনায়া কোহিনূরকে বারবার বলে দিয়েছে, ভাইয়াকে সুন্দর করে উইশ করবি, সাজগোজ করবি, প্রপোজ করতেও ভুলিস না। আর কোনোদিন কাছে পাবি তার কোনো ঠিক নেই। কোহিনূর বরাবরই আহিয়ানকে পছন্দ করত, কথা না বললেও সবসময় লক্ষ্য করত। আর এখন তারা স্বামী স্ত্রী, প্রপোজ করতে সমস্যা কোথায়? আহিয়ানের কাছ থেকেও জেনে নিবে আহিয়ান তাকে পছন্দ করে কিনা। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আহিয়ানকে কখনো কোনো উপহার দেওয়া হয়নি। তাই কোহিনূর ঠিক করেছে আজ আহিয়ানের জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দিবে। 12টা বাজতে কিছু সময় বাকি। আহিয়ান তার সব বন্ধুদের সাথে দেখা করে মাত্রই বাড়ি ফিরল। হাতে কতগুলো গিফটের প্যাকেট। এগুলো তার বন্ধুরাই দিয়েছে হয়তো জন্মদিন উপলক্ষে। তার উপর আবার আজকেই শেষবারের মতো দেখা করতে গিয়েছিল সবার সাথে। আহিয়ান রুমে ঢুকে দেখতে পায় রুমের লাইট অফ করা। গিফটের প্যাকেটগুলো হাত থেকে রেখে চোখ বুলিয়ে দেখতে পায় চারদিকে মোমবাতি জ্বালানো, পুরো বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো আছে। এত কিছু কে করলো? সামনে তাকাতেই একটা ছোট কেক হাতে কোহিনূরকে দেখতে পায় আহিয়ান। পরনে তার লাল রঙের পাতলা জর্জেট শাড়ি, ছোটে গাঢ় লাল লিপস্টিক, পাতলা শাড়ি বেদ করে বর্ষা পেট দৃশ্যমান, চুলগুলো খুলে রাখা। এভাবে আর কখনোই দেখেনি কোহিনূরকে। আহিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। রুমে এসি চালানো, তবুও আহিয়ান কামছে। বুকের ভিতরে দুকপুক আওয়াজ হচ্ছে। এই সাজে কোহিনূরকে দেখে নিজেকে পাগল পাগল লাগছে আহিয়ানের। কয়েকবার শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। কোহিনূর একটু একটু করে আহিয়ানের দিকে এগিয়ে আসছে। আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহিয়ান চোখ খুলে আবারও তাকায় কোহিনূরের দিকে। কোহিনূরের সুন্দর মুখশ্রী নেশা ধরিয়ে দিচ্ছে আহিয়ানকে। টেনে টুনে নিজের চোখকে অন্যদিকে ঘোরালো। কোহিনূরকে ধন্যবাদ জানিয়ে গটগট করে হেঁটে ওয়াশরুমে চলে যায়। আহিয়ান ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই কোহিনূর আবারও আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। উফ, এ মেয়ে আজকে আমাকে পাগল করে দিবে। কি চাইছে কে জানে? এভাবে খাম্বার মতো সামনে এসে দাঁড়ালি কেন? সর, আমি ঘুমাবো। কালকে সকালে ফ্লাইট, তুই জানিস না? জানি তো, তাহলে এভাবে কেন দাঁড়িয়ে আছিস? আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? তোর না সামনে এসএসসি এক্সাম? রাত 12টার সময় এভাবে সাজুগুজু করে পেতনি সেজে বসে আসিস? হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে কাপড় ভিজিয়ে ফেলবে। আমি কাউকে দেখাতে যাব নাকি? আপনার জন্যই তো সেজেছি। এভাবে বলতে পারলেন? আহিয়ান কোহিনূরকে পাশ কাটিয়ে বেডের কাছে গেল। হাতের ঘড়িটি খুলে বেডসার টেবিলে রাখলো। আহিয়ান ভাইয়া।
কোহিনূরে ডাকে পিছন ফিরে তাকালো আহিয়ান। কিছু বলবি? হ্যাঁ, কি বলবি? তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। অন্যদিকে তাকিয়ে কথাটা বলল আহিয়ান। আপনি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? কোহিনূরের প্রশ্নে চোখ গোল গোল করে তাকালো আহিয়ান। হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর তো এমন না, এগুলো নিশ্চয়ই আনায়া শিখিয়ে দিয়েছে। কি বলছে সেসব? এগুলো তোকে আনায়া শিখিয়ে দিয়েছে তাই না? এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমা গিয়ে। আপনি না বললে আমি যাব না। আপনি না বললেও আমার বলতে তো কোনো দোষ নেই তাই না? দুজনে চুপ করে আছে একে অপরের দিকে তাকিয়ে। কারো মুখেই কোনো কথা নেই। কোহিনূর কিছুক্ষণ থেমে বলতে শুরু করে। আপনি আমাকে পছন্দ করেন কি না আমি জানি না। আমাদের বিয়েটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কি না আমি এটাও জানি না। তবে আমি ছোটোবেলা থেকে এটা জেনে এসেছি, আপনার সাথে আমার জীবন জুড়ে আছে। তাই মনে প্রাণে আপনাকে নিজের স্বামী রূপে কল্পনা করে এসেছি সব সময়। আপনার সাথে আমার সম্পর্ক গভীর না হলেও আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আমার হৃদয়ের অসীম ভালোবাসা আপনার জন্য। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? অনেক সময় হলো আহিয়ান চুপ করে আছে। কোহিনূরের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। কোহিনূর বুঝতে পারলো আহিয়ান তাকে ভালোবাসে না। মনের মধ্যে একটু একটু গড়ে ওঠা ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে গেছে। কোহিনূরের চোখের জল আর বাদ মানছে না। মুহূর্তে চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। এখানে থাকলে ভালো করে কান্নাও করতে পারবে না। তাই তো দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কান্নাকাটি করে কখন ঘুমিয়ে পড়েছে তার কোনো ঠিক নেই। এদিকে আহিয়ান আগের ন্যায় এখনও দাঁড়িয়ে আছে। তুই ঠিক কী শুনতে চাইছিলিস কুহু? আমি তোকে ভালোবেসেছি, ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোকে ভালোবেসে যাব। আমার শিরোনামে তুই ছিলি, শেষ নিঃশ্বাসে হয়েও তুই থাকবি। আফসোস, এই কথাগুলো কোহিনূর শুনতে পেল না। আহিয়ানের বলা কথাগুলো যদি কোহিনূর শুনতে পেত তাহলে বুঝতে পারত আহিয়ান কতটা গভীরভাবে ভালোবাসে কোহিনূরকে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কোহিনূরের। ঘুম ভাঙতে মনে পড়ল আহিয়ান ভাইয়া আজকে লন্ডনে চলে যাবে। ভোরেই তার ফ্লাইট। লাফ মেরে বিছানা থেকে ওঠে। শাড়িটা পাল্টে একটা সুতি 3 পিস পরে নিচে চলে যায়। সবাইকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিজা বেগম কান্না করছেন। কোহিনূরের আম্মু আর শাশি তাকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। কোহিনূরের আর বুঝতে বাকি নেই আহিয়ান চলে গিয়েছে। কিন্তু যাওয়ার আগে একটি বারের জন্য দেখা করে গেল না। বলে যাবেই বা কেন? আহিয়ান ভাইয়া তো তাকে আর ভালোবাসে না। ভালোবাসলে কালকে ওভাবে ফিরিয়ে দিল কিভাবে? আহিয়ান ভাইয়া তো দাদুর কথাতে এই বিয়েটা করেছে। সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। কোহিনূরের মাথায় বারবার একটা কথাই ঘুরছে। আহিয়ান একবারও তার সাথে দেখা করলো না কেন? কেন ফিরিয়ে দিল তাকে? কষ্টে কোহিনূরের বুক ফেটে যাচ্ছে। চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে। চোখের মধ্যে পানি টলমল করছে। এ বুঝি কেঁদেই দিবে। কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আনাইয়া কাছে আসলো। কিরে কোহিন, এভাবে এতবার ডাকলাম, কোনো সাড়া দিলি না কেন? আহিয়ান ভাইয়া কি চলে গেছেন আপু? হ্যাঁ, ভাইয়া তো তোকে। আনাইয়া পুরো কথাটা শেষ করার আগেই কোহিনূর দৌড়ে নিজের রুমে চলে যায়। কোহিনূর খুবই চাপা স্বভাবের, অভিমানীও বটে। খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। আজকে কেন যেন কান্না আটকাতে পারছে না। দরজা বন্ধ করে কত সময় কান্নাকাটি করেছে তার ঠিক নেই। কোহিনূর ঠিক করেছে আর আহিয়ানের সাথে কথা ভেবে কষ্ট পাবে না। এবার ভালো করে পড়াশোনা করবে। সামনে তার এক্সাম। পরদিন ভোরেই ঘুম থেকে উঠেছে। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিল। নামাজ পড়েই পড়তে বসেছে। পড়তে পড়তে অনেক খিদেও পেয়েছে। নিচে গিয়ে কিছু খেয়ে নেওয়া ভালো। কোহিনূর খাবারের টেবিলে বসে আছে। পাশের চেয়ারে আফজাল খান, অপর পাশের চেয়ারে আনায়া। কোহিনূরের আম্মুও খাবার পরিবেশন করছেন। তিনি কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। আফজাল খান এটা লক্ষ্য করেছেন। কয়েকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাননি। আহিয়ান যাওয়ার পর থেকে কোহিনূর একবারও আহিয়ানের রুমে যায়নি। আহিয়ান পৌঁছানোর পরপরই বাড়িতে জানিয়েছে। কিছু সময় পর আবার ফোন দিয়ে সবার সাথে কথা বলেছে। কোহিনূরের অভিমান বেড়ে পাহাড় সমান হয়েছে। আহিয়ানের সবার সাথে কথা বলার সময় হলেও কোহিনূরের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। এতেই কোহিনূরের অভিমান। আনায়া কোহিনূরকে বলেছিল আহিয়ানের রুমে কি নাকি রেখে গিয়েছে তার জন্য, কিন্তু কোহিনূর একবারও যায়নি। যাবে না বলেই ঠিক করেছে। আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছে। যাওয়ার সময় দেখা করেনি।
এগুলো ভাবলেই চোখ বলে জল আসে কোহিনূরের। আহিয়ান গিয়েছে বেশ কিছুদিনে হয়ে গেছে। এদিকে কোহিনূরের টেস্ট এক্সামও শেষ। আনায়ার বিয়ে তোড়জোড় চলছে। ছেলে কানাডা থেকে এসেছে। 1 সপ্তাহ পরেই আঁকতে হবে। তার কিছুদিন পরে বড় করে অনুষ্ঠান করা হবে। আনায়ার এই বিয়েতে প্রথম থেকে মত নেই। কাউকে কিছু বলতেও পারছে না, ভিতরে ভিতরে ঘুমড়ে মরছে। রাত তখন 9টা বাজতে চলল। বাড়ির সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। কোহিনূরের আম্মু আমিনা বেগম সব কিছু গুছগাছ করে রুমে চলে যান। আফজাল খান কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন তার স্ত্রী কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত। বহুবার জানতে চেয়েছেন, তবে কোনো উত্তর পাননি। এতদিনের বিবাহিত জীবনে কখনোই তাকে এভাবে চিন্তিত হতে দেখেননি। আমিনা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আফজাল খানের। আমিনা বেগমের বাবার বাড়ির লোকজনদের সাথে ওনার সম্পর্কটা অতটা ভালো না। এত বছরেও বিশেষ কোনো কারণ ছাড়া যাওয়া হয়নি। আমিনা বেগমের বাবার বেশিরভাগ সম্পত্তি ওনার নামে, তাই ভাইয়েরা ওনাকে সহ্য করতে পারেন না। এই সম্পত্তির প্রতি তার কোনো লোভ নেই, তবে ভাইদেরকেও দিবেন না বলে ঠিক করেছেন। আমিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে বলতে পারো। আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি। এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তেমন কিছুই না, তুমি অত চিন্তা করো না তো। কিছু হয়েছে আমি ভালোই বুঝতে পারছি। নিজের মধ্যে কথাটি চেপে না রেখে আমাকে বলো। দুজনে মিলে না হয় এর সমাধান করব। তোমাকে কথাটা বলা হয়নি। ভাইয়া ফোন করেছিলেন। বাবার শরীর নাকি খুবই খারাপ। এটা নিয়েই আমি চিন্তিত। বুঝতে পেরেছি। একদিন গিয়ে ওনাকে দেখে আসলেই তো হয়। আমার ভাইয়ারা কেমন তা তো তোমার অজানা নয়। তারা স্বার্থের জন্য আমাকে খুন করতেও দুইবার ভাববেন না। এভাবে কিছু সময় এ বিষয় নিয়ে কথা বলে তারা ঘুমিয়ে পড়লেন। দিন কিভাবে চলে যায় বোঝাই যায় না। আনায়ার বিয়ের দিন গনিয়ে আসছে। আর মাত্র 2 দিন বাকি। কাছের আত্মীয় ব্যতীত কাউকে জানানো হয়নি। অনুষ্ঠানের সময় সবাইকে জানানো হবে। আজকে বাড়ির সবাই মিলে কেনাকাটা করতে গিয়েছে। বাড়িতে শ্বশুরের দেখাশোনা করার জন্য আমিনা বেগম থেকে গিয়েছেন। আনোয়ার খান এবং আফজাল খান সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সবাই কেনাকাটা শেষ করে হাসি মুখে বাড়িতে আসে। তবে এই হাসি খুশিটা কিছু মুহূর্তেই বিলীন হয়ে যায়। বাড়িতে আমিনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপের বাড়ির লোকদের সাথে সম্পর্ক ভালো না হলেও সেখানে যেতে পারে ভেবেই আফজাল খান ওনার খোঁজ নিতে সেখানেও যান, তবে তারা জানায় তিনি সেখানে যাননি। এদিকে আনায়ার বিয়ে, অন্যদিকে বাড়ির মেজ বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমিনা বেগমকে পাওয়া গেল না, তখন সবাই হাল ছেড়ে দেয়। ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আফজাল খান। তিনি ভেবেই পাচ্ছেন না, এতদিনের সংসার জীবনে তো আমিনা কখনোই এমন করেনি। তাহলে হঠাৎ কোথায় চলে গেল? আর কিছু ভাবতে পারছেন না তিনি। ঘুমানোর জন্য বালিশ টান দিতে একটা খামের দেখা মিলল। আশ্চর্য সহিত খামটি হাতে তুলে নেয়। খামটি খুলে চিঠিটা চোখের সামনে মেলে ধরতেই কিছু মুহূর্তের জন্য থমকে যায় আফজাল খানের পুরো পৃথিবী। চিঠিতে এমনটাই লেখা ছিল। আমিনা বেগম নিজের ইচ্ছেই বাড়ি ছেড়েছেন। তার এই একগুঁয়ে জীবন আর ভালো লাগছে না। নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি মনে হয়। তিনি এমন জীবন কখনোই চাননি, তাই নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়েছেন। চিঠিটি পড়ে আফজাল খান পাথর হয়ে গিয়েছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার স্ত্রী এমন একটা কাণ্ড করেছে। কিন্তু চিঠিতে যে আমিনা বেগমেরই হাতের লেখা, এটা বুঝতে সমস্যা হয়নি আফজাল খানের। বাড়ির লোকজন পুলিশের কাছে যেতে চাইছিলেন। যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। সবাইকে থামাতে বাধ্য হয়ে সব কিছু খুলে বলেন আফজাল খান। পুরো বিষয়টি তিনি লুকিয়ে রাখবেন বলে ভেবেছিলেন। লোক জানাজানি হলে এটা তার মেয়ের জীবনেও প্রভাব ফেলবে। কিন্তু হাজার চেষ্টা করেও বিষয়টা লুকিয়ে রাখতে পারেননি। আফজাল খান বাধ্য হয়ে কথাটি সবাইকে বলে দিতে হয়েছিল। খানবাড়ির মেজ বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। এই কথা 5 কান হতে বেশি সময় লাগলো না। পাড়া প্রতিবেশীরা নানা ধরনের কথা বলছেন। আফজাল খান পড়েছেন সমস্যায়। তার চোখের সামনে সব ঝাপসা লাগছে। আনায়া শ্বশুর বাড়ির লোকজন এগুলো জানতে পারলে তারা আনায়ার সাথে তাদের ছেলের বিয়ে ভেঙে দেয়। এত আয়োজন কেনাকাটার পর বিয়ে ভেঙে গেছে। আশেপাশের প্রতিবেশী আর অনেক আত্মীয়রা এই বিয়ের বিষয়ে জানেন। কেউই অপমান করতে ছাড়েননি। এমনকি ছেলের বাড়ির লোকেরাও অনেক কটু কথা শুনিয়ে গেছে। নাফিজা বেগম ক্ষেপে আছেন কোহিনূরের আম্মুর উপরের। সব রাগ ঝাড়ছেন কোহিনূরের উপর। কোহিনূরও আর চুপ থাকতে পারছে না। নাফিজা বেগমের কথার উত্তর দিয়ে ফেলেছে। এতে বেঁধে গেছে বিপত্তি। বসার ঘরে তখন সবাই উপস্থিত ছিল।
এই মেয়ের মায়ের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। এই বয়সে কার সাথে বেঁকে গেছে আল্লাহই জানেন। আমার আম্মু কারোর সাথে বেঁকে যায়নি বড় আম্মু। না জেনে কিছু বলবেন না দয়া করে। চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করবি না। তোর মায়ের জন্য আমার মেয়েটার আজকে বিয়ে ভেঙে গেছে। পাড়া প্রতিবেশীরা সিসি করছে। এই বাড়ির সম্মান ধুলোয় মিশে গিয়েছে। দিয়েছে তোর মা। এত বড় মেয়ে রেখে কোন নাগরের হাত ধরে চলে গেছে কে জানে। তুমি চুপ করো বড় আম্মু, অনেক বলেছ। আমাকে তখন থেকে এসব কথা শুনিয়ে যাচ্ছ। আমার এখানে কী দোষ? নাফিজা বেগমের তিক্ত কথা নিতে পারছে না কোহিনূর। সকাল থেকে খালি পেটে আছে, চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মায়ের টেনশনে খাবার গলা দিয়ে নামেনি, আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও অবশিষ্ট নেই। কোহিনূর মাটিতে লুটিয়ে পড়ার আগেই আফজাল খান মেয়েকে ধরে নিলেন। বাড়ির সবাই চিন্তিত হয়ে ছুটে আসলো, শুধু নাফিজা বেগম ছাড়া। মায়ের করা ভুলের জন্য একদিনেই কোহিনূর নাফিজা বেগমের চোখের বিষ হয়ে গেছেন। আফজাল খান মেয়েকে সোফায় শোয়ালেন। আনায়া দৌড়ে গিয়ে পানি নিয়ে এসেছে কোহিনূরের চোখে মুখে। পানি দিয়ে বারবার ডেকে যাচ্ছে। নাফিজা বেগম আনায়াকে টেনে তুললেন। কী করছো আম্মু? দেখতে পাচ্ছ না কোহিন অজ্ঞান হয়ে গেছে? ওর মুখে পানি ছিটানো দরকার। তোমাকে এই মেয়ের এত সেবা করতে হবে না। এই মেয়ের মায়ের জন্য আজকে মানুষ আমাদের এত কথা শোনাচ্ছে। তোমার বিয়ে দিব কিভাবে ভেবে দেখেছো? চুপ করবে আম্মু, কী সব বাজে বাজে কথা বলছো? তুমি বলে যেও না কোহিন আহিয়ান ভাইয়ার বউ। এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কখনোই মানব না। মা যেমন ভেগে গিয়েছে, মেয়েও ভাগবে না, তা কি বলা যায়? দেখো গিয়ে কোনো আকাম করেছে হয়তো, না হলে এভাবে অজ্ঞান কেন হবে? এত সময় চুপ থাকলেও আফজাল খান এখন আর চুপ থাকতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত বড় অপবাদ কেই বা সহ্য করবে? চুপ করুন ভাবি, অনেক বলেছেন। আমি মানছি আমার স্ত্রী ভুল করেছে। এখানে আমার মেয়ে তো কোনো দোষ নেই। ওর বিয়েটা বাড়ির সবার সম্মতিতে হয়েছিল। আপনি এভাবে বলতে পারেন না। আমার মেয়েকে এত বড় অপবাদ দেওয়ার আগে আপনার মনে রাখা উচিত সে আপনার ছেলের বউ। আমি এত কিছু জানি না মেজো ভাই। আপনার বউ আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে। আমার ছেলের জীবনটা ধ্বংস হোক এটা আমি চাই না। ওদের এখনও আইনত বিয়ে হয়নি, আর আহিয়ানও এই বিয়েতে রাজি ছিল না। আহিয়ান কোনো ছোট বাচ্চা নয় ভাবি, যে তার সম্মতি ছাড়া বিয়ে করানো হবে। কোহিনূরের জ্ঞান ফিরেছে। নাফিজা বেগমের বলা শেষ কথাটা স্পষ্টই শুনতে পেয়েছে, কিন্তু কোনো প্রতিউত্তর করেনি। আহিয়ানের প্রতি জমানো অভিমান যেন আরও বেড়ে গেছে। আহিয়ান যাওয়ার পর আনায়া অনেকবার কোহিনূরকে আহিয়ানের রুমে যেতে বলেছে। যাওয়ার আগে নাকি কোহিনূরের জন্য কিছু রেখে গিয়েছে। এতে মনে মনে খুশি হয়েছিল কোহিনূর, তবে রুমে গিয়ে দেখা হয়নি। মনের মধ্যে জন্ম নেওয়া সেই ভালো লাগাটুকুও এখন বিলীন হয়ে গেছে। কোহিনূর এখন বুঝতে পারছে আহিয়ান কোনো দিনও তাকে পছন্দ করত না। কিছুদিন যেতেই আনোয়ার খানের বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করেন। 3 ভাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার জানায় তিনি প্যারালাইজড হয়ে গেছেন। কোনো দিন ঠিক হবেন বলা যাচ্ছে না। আদৌ ঠিক হবেন কি না জানা নেই। এখানেও নাফিজা বেগমের কোহিনূরকে কথা শোনাতে বলেননি। পাড়া প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরে এমনটা হয়েছে। এটা কোহিনূরের আম্মুর জন্যই হয়েছে। কিন্তু নাফিজা বেগম উঠতে বসতে কোহিনূরকে কথা শোনাচ্ছেন। কোহিনূর বুঝে পায় না একটা মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। এখানে তো তার কোনো দোষই নেই। রাত 8টা বাজতে চলল। বাহিরে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। কোহিনূর বসে আছে সামনে আফজাল খান। তিনি লক্ষ্য করেছেন মেয়ে তার অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের প্রাণোজ্জ্বল সেই হাসিটা এখন আর দেখাই যায় না। আগে থেকেও অনেকটাই গম্ভীর হয়ে গেছে কোহিনূর। আফজাল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, কিছু বলবে মা? হঠাৎ আমার রুমে এলে যে? আমি তো তোমার সাথে গিয়ে দেখা করতাম গিয়ে। আমি তোমাকে কিছু বলতে চাই আব্বু। কি বলবে বলো? আম্মু কোথায় আছে আমি জানি না, কেন গিয়েছেন এটাও আমি জানি না। তবে আমি জানি আম্মু কোনো ভুল করবেন না। বড় আম্মু আমাকে পছন্দ করেন না। ওনার তিক্ত কথাবার্তা আমি আর নিতে পারছি না আব্বু। আমি এখান থেকে চলে যেতে চাই। স্ত্রী কোনো ভুল করবেন না এটা আফজাল খানও বিশ্বাস করেন, তবে চিঠির লেখাটা যে তারই স্ত্রীর এটা তাকে খুবই ভাবাচ্ছে। হঠাৎ আমিনা বেগম কেন এমন করলেন? স্ত্রীর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়লে রস্টে ভিতরটা ভারী হয়ে আসে আফজাল খানের। নিজেকে সামলে তিনি মেয়েকে বললেন, এটা তোমার বাড়ি আম্মু, তুমি এখান থেকে চলে কেন যাবে? আমি এখানে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না আব্বু। বাড়িতে কিছু হলে সব দোষ আমাকে দেওয়া হয়।
উঠতে বসতে এত অপমান আমি আর নিতে পারছি না আব্বু। তুমি আমাকে হোস্টেলে রেখে আসো, আমি আর এখানে থাকতে চাই না। কিছুক্ষণ থেমে কোহিনূর আবার বলল, আমি আরেকটা কথা বলতে চাই আব্বু। বলো মা, কি বলবে? আহিয়ান ভাইয়ার সাথে আমার বিয়েটা আমি ভেঙে দিতে চাইছি আব্বু। আমাদের যেহেতু আইনত বিয়ে হয়নি, ডিভোর্স হওয়ারও ঝামেলা নেই। ওনার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই এই বিয়েটার কোনো মানে নেই। মেয়ের কথায় চুপ করে শুনলেন আফজাল খান। মাথা নেড়ে বোঝালেন, সময় আসলে সেটা দেখা যাবে, এগুলো এখন নিয়ে তুমি চিন্তা করো না। মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলে আফজাল খান ঠিক করলেন কোহিনূরের এসএসসি এক্সামের আগে পর্যন্ত ওনার বোনের বাড়িতেই থাকবে। রেজাল্ট পেয়ে গেলে কোনো একটা ভালো কলেজে ভর্তি করে সেখানের হোস্টেলে রেখে আসবেন। এ বিষয়ে আনোয়ার খানের সাথে কথা বললে তিনি প্রথমে না করেন, তবে আফজাল বোঝানোর পর তিনিও সম্মতি দেন। এখানে থাকলে কোহিনূর কোনোভাবেই ভালো থাকবে না। নাফিসা বেগম কোহিনূরকে সহ্যই করতে পারেন না। এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় কোহিনূর এখন থেকে হোস্টেলেই থাকবে, কিছুদিন পরে না হয় আসবে। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়েছে। কোহিনূরের রেজাল্ট দেওয়া হলে আফজাল খান মেয়ের কথা মতো তাকে একটা ভালো কলেজে ভর্তি করে দেন। সেখানকার হোস্টেলের কথা বলে রেখে আসেন। নিজের ভিতরে হাজারো কষ্ট থাকলেও মেয়েকে তা বুঝতে দেন না আফজাল খান। কিছুদিন পর পরে দেখা করতে যান, প্রতি মাসে নিয়ম করে টাকাও পাঠান। সেই থেকে কোহিনূরের হোস্টেলে থাকা শুরু। এত বছরে একটা বন্ধুবান্ধব না থাকলেও এখানে এসে মিতুকে সে পেয়েছে। বর্তমান দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কোহিনূরের। মিতু আর কোহিনূর দুজনই দরজার দিকে তাকিয়ে। আনায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। ভিতরে আসবো কোহিন? ওমা, জিজ্ঞেস করছো কেন আনায়া আপু? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, আমি তো মেহমান। তোমার ভাইয়ের বিয়ে খেতে আসলাম, আমাকে জিজ্ঞেস করতে হয় বুঝি? এভাবে বলছিস যে এটা তো তারও বাড়ি। আনায়ার কথায় তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল কোহিনূর, ঠিকই বলেছ আনায়া আপু, বাড়ি থাকতেও আমি কেমন সন্ন্যাসী হয়ে ঘুরছি দেখো। আনায়া বুঝতে পারে না কোহিনূরের কথাবার্তা। মেয়েটা ছোটবেলা থেকেই খুবই অভিমানী, সাফা স্বভাবের, সবার কাছে নিজেকে প্রকাশ করে না। এখন যেন আরও গম্ভীর হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া কথাই বলতে চায় না। নীরবতাই যেন এখন একমাত্র সঙ্গী কোহিনূরের। তোর হেয়ালি রাখ, এবার চল মিতুকে নিয়ে ছাদে যাবি আমার সাথে। ছাদে কি হচ্ছে? রাতের গায়ে হলুদটা এখনই সেরে ফেলবে নাকি? কোহিনূর বাহিরে কঠিন দেখালেও ভিতরে ভিতরে জ্বলছে, এটা আনায়া ভালোই বুঝতে পারছে। মুচকি হাসি দিয়ে বলল, আরে না, ভাইয়ের বন্ধুরা আর আমাদের সব কাজিন ছাদে আড্ডা দিচ্ছে, তোদেরকেও নিয়ে যেতে বলল। আমারও সব ভালো লাগে না আপু, তুমি যাও, আমি এখানেই ভালো আছি। এদিকে আড্ডা হচ্ছে শুনেই মিতুর ভিতরে ভিতরে ছটফটানি শুরু হয়েছে। যেভাবে হোক কোহিনকে নিয়ে যেতে হবে। এসে থেকে মনে হচ্ছে জেলখানায় বন্দি কয়েদি। কোহিনটাও হয়েছে তেমন, একা একা বসে থাকবে তবুও বাহিরে যাবে না। মিতু আর আনায় এক প্রকার টেনে টুনেই কোহিনূরকে ছাদে নিয়ে গেল। আহিয়ানের বন্ধুরা আর ফুফাতো ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছে। সবাই কিছু নিয়ে খুব হাসাহাসি করছে। কোহিনূর আসতে ছাদের সবার দৃষ্টি তার দিকে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের কেমন অস্বস্তি হচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। সাথে মিতুও গেল। আহিয়ানের 3টা বন্ধু এসেছে, নাহিদ, রুহি আর অয়ন। তারা কোহিনূরকে ভালোভাবেই চেনে, কোহিনূরও তাদেরকে চেনে। আনায়া সবার জন্য চা নিয়ে এসেছে। সবাইকে এক এক করে চা দিয়ে নাহিদের কাছে যায়। আনায়া নাহিদকে এখনও পছন্দ করে, তবে আগের মতো আর পাগলামি করে না। নাহিদ অবাক হয়, মেয়েটা এত পরিবর্তন হলো কিভাবে? আগে তো এমন ছিল না। নাহিদ আনায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আনায়া এত সময় ধরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে নাহিদের কোনো খেয়াল নেই। অয়ন নাহিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো নাহিদ কাকু, আজকে কি দেখে দেখে দিন পার করে দিবে নাকি? তোর মুখ নামক মেশিনটা বন্ধ রাখ, বলে আনায়ার হাত থেকে চায়ের কাপটি নিল নাহিদ। তুমি তাকিয়ে থাকলে কিচ্ছু হয় না, আমি বললেই দোষ, তাই না? যত দোষ সব অয়ন ঘোষ। তুই চুপ করবি শয়তান, তোর মুখে কিছুই আটকা নেয় না। আহিয়ান এসব শুনলে আমাকে গুলি করে মারবে। আমি তো সেই শুভ কাজটি করে দিব। বিয়ে তো করবি না, 40টা খাওয়া, অনেক দিন হলো ভালো খাবার খাই না। অয়নের সাথে রুহিও বলে উঠল, হ্যাঁ 40 মিনিটে দয়া করে বিরিয়ানি রাখিস ভাই। বিয়ে করলে তো আরও ভালো ভালো খাবার খাইতে পারতাম, এত কিছু লাগবে না, বিরিয়ানি হলে চলবে। নাহিদ ভাবছে এরা কি তার বন্ধু নাকি কসাই, দরকার পড়লে জবাই করতেও 2বার ভাববে না।
আনায়াকে পছন্দ করে এটা আহিয়ানকে বলে দিবে। এই ব্ল্যাকমেল করে কত কিছু যে খেয়েছে তার কোনো হিসেব নেই। রুহির ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, এদিকে নাহিদের ও আনায়া আছে। অয়ন বেচারা কষ্টে আছে, শুধু এসব দেখে দেখে যাচ্ছে। অয়ন মাটিতে হাত পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে পড়ল, হতাশ হয়ে বলতে লাগলো, সবারই বউ আছে, প্রেমিকা আছে, আমার ভাই পোড়া কপালে কিচ্ছু নেই। কাজিনরাও সব ট্যাবলেট ক্যাপসুল, না হলে কোনো দিন বিয়ে করে বসে থাকতাম। অয়ন আকাশের পানে তাকিয়ে আছে, এমন হাবভাব মনে হচ্ছে কালকেই বিয়ে করেছিল, আজকে বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। মিতু ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছে। অয়নের পায়ের সাথে হোঁচট খেয়ে সেখানেই সিটপটাক। হাতের ফোনটার গ্লাস ভেঙে গিয়েছে। অয়ন এখনও দেবদাস মার্কা চেহারা বানিয়ে আগের মতোই বসে আছে। তার জন্য একজন পড়ে গিয়েছে, এদিকে তার কোনো খেয়ালই নেই। মিতু রেগে মেগে অয়নকে বলল, এই লোক, এখানে এভাবে বস্তার মতো বসে আছেন কেন? আপনার জন্য আমি পড়ে গেলাম, দেখতে পাচ্ছেন না? ওমা, তুমি পড়ে গেছো, তাতে আমি কি করব? আপনার জন্যই তো আমি পড়ে গেলাম। আমি কি তোমাকে বলেছিলাম পড়ে যাও? একদম বাজে কথা বলবেন না। আপনি এভাবে আটার বস্তার মতো বসে না থাকলে তো আমি পড়তাম না। চুপ করো, ঝগড়াটে মেয়ে মানুষ। তুমি এদিকে আসলে কেন? আমি কি তোমাকে দাওয়াত করেছিলাম আমার পায়ের সাথে এসে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জন্য? ঝগড়াটে আমি না, আপনি নিজেই। আপনাকে তো আমি দেখে নিব, সময় থাকতে দেখে নাও। আমি সেলিব্রিটি হয়ে গেলে আবার তোমার মতো ঝগড়টে মাইয়াদের পাত্তা দিব না। এদের ঝগড়া এবার মারামারিতে রূপ নেবে। বুঝতে পেরে কোহিনূর এসে মিতুকে বুঝিয়ে নিয়ে যায়। নাহিদার রহিও অয়নকে থামায়। মিতু এখনও বিড় করে অয়নকে শখানিক গালি দিয়ে ফেলেছে। মিতু আর অয়নের কাণ্ড দেখে কোহিনূর না চাইতেও হাসি আটকে রাখতে পারল না। আয়না প্রথম থেকে এসব দেখে হাসছে। অন্যদিকে কোহিনূরের সুন্দর হাসির দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার প্রেয়সীকে। কতদিন পর কোহিনূরের সুন্দর মুখের পাগল করা হাসি দেখছে আহিয়ান। পরনে কালো রঙের একটা থ্রি পিস, ফর্সা শরীরে কালো রঙটা ভালোই মানিয়েছে কোহিনূরকে। মাথার গোমটাটা টানা, বাড়ির বউদের মতো লাগছে। আহিয়ান ভাবছে, ছোট কোহিনূরটা কবে এত বড় হয়ে গেল। সাথে এত সময় সবাই উপস্থিত থাকলেও আহিয়ান ছিল না, এখনই আসলো। অয়ন, নাহিদ, রুহি আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার রোমিও, দূর থেকেই কি দেখে যাবে? রুহির সাথে তাল মিলিয়ে অয়নও বলে, কাছে যাওয়ার সুযোগ পেলে তো কাছে গিয়ে দেখবে। আমার তো একেবারেই নেই, আহিয়ানের থেকেও নাই। তোর জন্য আমার খুব মায়া হয় রে মামা। আহিয়ান ব্রুকুসকে তাকায় অয়নের দিকে। তার চলছে জীবন মরণ অবস্থা, আর এদিকে এরা মজা করছে। অয়ন চুপ করে যায়। আহিয়ান এমনিতে ভালো রাখলে সব ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আহিয়ানদের বন্ধু মহলে অয়নে বেশি মজা করে। নাহিদ জন্মগত ভালো মানুষের পদবি লাগিয়ে ঘুরছে। রুহিকে কম বেশি সব কিছুতেই পাওয়া যায়। বন্ধুদের উদ্দেশ্যে আহিয়ান বলে, তোদেরকে কি করতে হবে মনে আছে তো? আহিয়ানের কথায় তিনজনই একসাথে উত্তর দেয়, ভুলে গেলে চলবে নাকি? অয়ন হতাশ হয়ে আবারও বলে, মামা, তোমরা কোন দিনের জন্য আমার বন্ধু হইলা? আমার একটা হিল্লে করে দে না। প্রেম, বিয়ে, সংসার, বাচ্চা পয়দা করার যুদ্ধে আমি একদম পিছিয়ে পড়লাম। অয়নের কথা রুহি বলে, তোর কপালে এসব ভালো জিনিস নেই। তোর কপালে বউ জুটবে না শয়তান। আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি, এখনও ফেরত দিসনি। তোকে তো আমি অভিশাপ দিলাম, তোর কপালে রানু মণ্ডল জুটবে। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে ছট করে বসে রুহির পা দুটো জড়িয়ে ধরে, এমন অভিশাপ দিস না মা। তোর 500 টাকার সুদে নিলাম, 5 লাখ টাকা বানিয়ে ফেরত দিব। অয়নের উদ্ভট কাজ দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। রাতে আহিয়ানের গায়ে হলুদ, বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। খানবাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, মেহমান তো আসবেই। এই বিয়েতে সব থেকে বেশি খুশি নাফিজা বেগমই। নিজের হাতে সব কিছু তদারকি করছেন। মিথিলাদের বাড়ি থেকে আহিয়ানদের বাড়ির পাশেই, তাই গায়ে হলুদের অনুষ্ঠান এখানেই হবে। 4টা ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে লাইটিংও করা হয়েছে। বরকনের বসার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে। এত এত আয়োজন দেখে কোহিনূরের দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু যাবে না। যত যাই হোক, সবার সামনে নিজেকে শক্ত রাখতে হবে। আহিয়ান তো তাকে ভালোবাসে না, তাই আহিয়ানের কার সাথে বিয়ে হলো না হলো এতেও কোহিনূরের কিছু আসা যায় না। বারবার নিজেকে এগুলো বলেই বোঝাচ্ছে, কিন্তু বুকের ভিতর যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে সরে যাচ্ছে। জীবনের প্রথম ভালোবাসা তার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, এটা দেখবে কিভাবে? কোহিনূরের মনের অবস্থা মিতু ভালো করেই বুঝতে পারছে। কোহিন,
তোর যদি এখানে ভালো না লাগে তাহলে চল আমরা চলে যাব। তুই এভাবে কষ্ট পাচ্ছিস এটা আর দেখতে পারছি না আমি। কোথায় কষ্ট পাচ্ছি? আমি তো ভালোই আছি মিতু, তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস। ঠিক বলছিস তো কহিন, তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই ভালো নেই। সারা দুনিয়াকে তুই ভুল বোঝাতে পারবি, আমাকে পারবি না। এবার আর কোহিনূর নিজের কান্না আটকে রাখতে পারল না। সবার সামনে শক্ত থাকলেও মিতুর কাছে কখনোই থাকতে পারে না। দিন শেষে মিতুকে নিজের সকল দুঃখ কষ্টের কথাগুলো বলে শান্তি পায় কোহিনূর। এই মানুষটি তার বড্ড কাছের। একটুখানি কষ্ট পেলে কিভাবে যেন বুঝে যায়। কোহিনূরের মন পড়তে পারে মিতু। কোহিনূর মিতুকে জড়িয়ে কান্না করছে। মিতুও কোহিনূরকে সান্ত্বনা দিচ্ছে। দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ অনেকক্ষণ ধরে শুনছে দুই বান্ধবীর কথোপকথন। কোহিনূরের রুমের পরে আহিয়ানের রুমে ঢোকার সময় কোহিনূরকে দেখে পা থেমে যায়। না চাইতেও সব কথা শুনে ফেলে। প্রেয়সীর অভিমান বুঝতে পারে আহিয়ান। সে ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে। সেদিন কোহিনূরের প্রশ্নের উত্তর দিলে আজ আর এত কিছু হতো না। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আহিয়ান না চাইতেও তার মায়ের কথায় মিথিলার পাশে গিয়ে বসেছে। আহিয়ানকে দেখে মিথিলা আহিয়ানের কাছে ঘেসে বসে। আহিয়ান সরে গিয়ে ব্রুকুসকে তাকায় মিথিলার দিকে। এ বল্টু মেয়ে একদম আমার কাছে আসবে না বলে দিলাম, আমার থেকে দূরত্ব বজায় রাখবে। আহিয়ানের কথায় চোখ গোল গোল হয়ে যায় মিথিলার। আহিয়ান বাসাল মুখের উপরে সব কথা জবাব দিয়ে দেয়। এটা সে শুনেছে। মানছি আমি একটু মোটা, তাই বলে এভাবে বল্টু বলে অপমান করবে? আপনি আমাকে বল্টু বললেন কেন? আমি দেখতে অতটাও খারাপ নই। তুমি তো বল্টুই, তোমার জন্য নাটের ব্যবস্থা করে দিব। আমার দিকে একদম নজর দিবে না। কী সব বলছেন? কালকেই তো আমাদের বিয়ে, আমার কি এতটুকু অধিকার নেই? একটু কাছে এসেই তো বসেছি, এভাবে কেন বলছেন? নিজের নামের পাশে আরিয়ান খানের ট্যাগ লাগানো অত সহজ নয় মেয়ে। হঠাৎ করে লোডশেডিং হয়। লোডশেডিং হয়েছে প্রায় 10 মিনিট হতে চলল। বাড়িভর্তি মেহমান, সবাই হইচই করছে। নাফিজা বেগম নিচেই ছিলেন। ছাদে সবাই চিল্লাচিল্লি করছে শুনে হাতে লাইট নিয়ে তিনিও গেলেন। কোনো দিন অত এভাবে কারেন্ট যায় না। আজকে এই অনুষ্ঠানের মাঝে হঠাৎ কারেন্ট কেন চলে গেল? বিষয়টা খুবই ভাবাচ্ছে নাফিজা বেগমকে। ছেলের উপর ওনার কোনো বিশ্বাস নেই। বিয়ে আটকানোর জন্য যে কখন কি করে বসবে এই ভেবে অনেক চিন্তায় আছেন তিনি। 10 মিনিটের মাথায় কারেন্ট চলে এসেছে। তত সময় নাফিজা বেগমও ছাদে চলে এসেছেন। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আহিয়ানের পাশে মিথিলা নেই। আহিয়ান ভাবলেশহীনভাবে পায়ের উপর পা তুলে বসে ফোন কাটছে। আহিয়ানের সাথে পাশে মিথিলাকে না দেখতে পেয়ে পুরো বিয়ে বাড়ি হইচই পড়ে গেছে। সবাই বলাবলি করছে কনে হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। আহিয়ানের কারো কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতোই ফোন কাটতে ব্যস্ত। নাফিজা বেগম রেগে মেগে আহিয়ানের কাছে আসলেন। তার ছেলেই যে কিছু ঘটিয়েছে এ বিষয়ে বুঝতে আর বাকি নেই নাফিজা বেগমের। আহিয়ান, মিথিলা কোথায়? তুই কি করেছিস মেয়েটার সাথে? আমি কি করব মা, আমি কিছুই করিনি। ফোনের দিকে দৃষ্টি রেখে বলল আহিয়ান। তুই যে কোনো অঘটন ঘটিয়েছিস আমি ভালোই বুঝতে পারছি। মিথিলা কোথায় আমাকে বল। ওর বাড়ির লোকের কাছে আমি কি জবাব দিব? আমাকে যেখানে দেখে গিয়েছিলে এসেই তো সেখানেই পেয়েছ। তাহলে আমি কিভাবে কিছু করব মা? আমার সাথে তো আর জিনবুত নেই যে মিথিলাকে নিয়ে উড়ে যাবে। নাফিজা বেগম ভেবে দেখলেন, আহিয়ানের কথাটাই তো সত্যি। তাহলে মিথিলা গেল কোথায়? নাফিজা বেগম ভীষণ চিন্তিত। সমানে পায়চারি করেই যাচ্ছেন। তার মাথায় ঘুরপাক খাচ্ছে এত মানুষের মধ্যে মিথিলা গেল কোথায়। এদিকে রুহি আর আনাইয়া কোহিনূরকে সাজাচ্ছে। মিতু পাশে দাঁড়িয়ে দেখছে। কোহিনূর বুঝে পাচ্ছে না তাকে এভাবে কেন সাজানো হচ্ছে। এরা কি করতে চাইছে মাথায় ঢুকছে না কোহিনূরের। আনায়া আপু, তোমরা আমাকে এভাবে কেন সাজাচ্ছ? নতুন করে কারোর সাথে বিয়ে দিবে নাকি? আরে ভাইয়ার হলুদ হচ্ছে, তুই সাজবি না? আমরাও তো সেজেছি। তোকে এভাবে দেখলে লোকজনেরা কি বলবে? বিয়ে তো তোমার ভাইয়ের সাথে মিথিলার। আমাকে এভাবে সাজানোর দরকার নেই। মানুষ আমাকে দেখবে না। বেশি সাজলে দেখা যাবে তোমার ভাই তার হবু বউ রেখে আমার দিকে নজর দিল। তখন কি করবে? আনায়া আপু, নজর দিবে বলেই তো সাজাচ্ছি রে কোহিন। আনায়া বিড়বিড় করে বলল কথাটি। কোহিনূরদের থাকার জন্য আলাদা একটি ঘর আছে। এতদিন সেখানে পুরনো জিনিসপত্র ছিল। তবে আহিয়ানের বিয়ে হবে তাই মেহমানদের থাকার জন্য এই ঘরটি পরিষ্কার করা হয়েছে। এখন দেখলে যে কেউ বুঝবেই না এতদিন এই ঘরটি অবহেলায় অযত্নে পড়েছিল। আনায়ার রুহি কোহিনূরকে নিয়ে সেই ঘরটিতে এসেছে। এখানে নিয়ে আসতেও কত কিছু যে বলতে হয়েছে তার হিসেব নেই।
সাথে মিতুও আছে। কোহিনূর খুবই অবাক হচ্ছে আনায়া আর রুহির কাজে। এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে কোহিনূর নতুন কনে, আজকে তার বিয়ে হতে চলেছে। রুমে ঢুকতে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় কোহিনূর। এখানে তার আব্বু, ফুফি, চাচারা সহ বাড়ির সবাই উপস্থিত, নেই কেবল নাফিজা বেগমই। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না। বিয়ে বাড়িতে এত মেহমান আর বাড়ির লোক সবাই এখানে। নাহিদা, রয়ন একপাশে দাঁড়িয়ে আছে, তাদের পাশেই সোফায় বসে আছে 40 এক লোক, সামনে তার কাগজপত্র রাখা, দেখেই বোঝা যাচ্ছে উকিল হবে। কোহিনূর অবাকের সহিত জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে জানতে পারি কি? আমাকে এবার এখানে কেন নিয়ে আসা হলো? কোহিনূরের কথা রেশ টেনে আহিয়ান জবাব দিল, এখানে আমাদের বিয়ে হবে। বিয়ের কনে উপস্থিত না থাকলে বিয়ে কিভাবে হবে শুনি? কোহিনূর মাথা ঘুরিয়ে তাকালো। বাকিদের দৃষ্টিও তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা আহিয়ানের দিকে। আহিয়ানের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, হাতাটা ফোল্ড করা, চুলগুলো এলোমেলো। আহিয়ান কোহিনূরের সামনে এসে দাঁড়ালো। কোহিনূরের 2 হাত নিজের হাতের মুঠোয় নিল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পুরো ঘরেই পিনপতন নীরবতা বিরাজ করছে। এতগুলো মানুষ, তবে কারো মুখেই কোনো কথা নেই। আমাদের অসম্পূর্ণ বিয়েটা আজ সম্পূর্ণ হবে কুহু। আমাদের একটা ছোট্ট সংসার হবে। তোর প্রত্যেকটা স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিব। তোকে দেওয়া কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। সব ঝড় ঝাপটায় আমি তোর হাত এভাবেই শক্ত করে ধরে রাখব। আমাকে বিয়ে করবি কুহু, আমাকে ফিরিয়ে দিস না। আহিয়ানের প্রতিটি কথা কোহিনূরের কানে বাজছে। এটাই তো চেয়েছিল। কতদিন অপেক্ষা করেছে এই কথাগুলো শোনার জন্য, কিন্তু শেষের কথাটা নিমিষে সব ভালো লাগা শেষ হয়ে গেছে। কোহিনূরও একদিন এভাবেই তার ভালোবাসার কথা ব্যক্ত করেছিল। আহিয়ান তো সেদিন তাকে গ্রহণ করেনি, ফিরিয়ে দিয়েছিল। কোহিনূর এক ঝটকায় নিজের হাতটা আহিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাকে কি সবাই খেলার পুতুল পেয়েছে? এভাবে সংসাজিয়ে এখানে নিয়ে এসে নাটক করা হচ্ছে। আব্বু, চাচ্চু, তোমরা ওনার এসব খামখেয়ালিপনাকে সাপোর্ট করছো? মেয়ে রেগে গেছে বুঝতে পেরে আফজাল খান মেয়ের কাছে যান। মাথায় হাত রেখে বলেন, আমরা বুঝে শুনেই এসব করছি মা। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আরেকবার বাবার উপর ভরসা করে দেখো মা, ঠকবে না। আগেও তো বিশ্বাস করেছিলাম আব্বু, ঠকিনি বলছো? তোমরা বারবার আমার হয়ে নিজেরা সিদ্ধান্ত নিবে, এটা কিভাবে হয় আব্বু? আমি তো বড় হয়েছি, একবার যে ভুল করেছি সেটা দ্বিতীয়বার করব না। কোহিনূর রুম থেকে বেরিয়ে যায়। পিছন পিছন আহিয়ানও যায়। মিতু যেতে চাইলে আনায়া আর রুহি তাকে আটকায়। বুঝিয়ে বলে এখন তাদেরকে একা কথা বলতে দেওয়াই উচিত। বাকিরাও এটা ভেবে আর বাহিরে যায় না। আনোয়ার খান অনেক চিন্তিত, সাথে আফজাল খানও। মেয়ে তার অনেক বেশি অভিমানী। কতবার বলেছে বিয়েটা ভাঙতে চাই। আহিয়ানের প্রতি এতটাই অভিমান যে এতদিনে একবারও আহিয়ানের নামটিও মুখে নেয়নি। আহিয়ান কি ওকে মানাতে পারবে? আহিয়ান কোহিনূরকে ডাকছে, কিন্তু কোহিনূর সে ডাকে সাড়া না দিয়ে নিজের মতোই হেঁটে চলে যাচ্ছে। এভাবে ডাকলে কোহিনূর সরবে না, এটা ভেবে আহিয়ান গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। আজকেও ভার্সিটির সামনের ঘটনাটার পুনরাবৃত্তি হলো। কোহিনূর পড়ে যেতে নিলে আহিয়ান কোহিনূরকে ধরে ফেলে, মিশিয়ে নেয় নিজের প্রশস্ত বুকের সাথে। কোহিনূর এক মুহূর্ত দেরি না করে দূরে সরে যায় আহিয়ানের থেকে। এমনিতে রেগে আছে, তার মধ্যে আবার এসব। রক্তচক্ষু নিয়ে তাকায় আহিয়ানের দিকে। বারবার এমনভাবে সামনে চলে আসেন কেন? চোখে দেখতে পান না নাকি? নাকি ইচ্ছে করে এমনটা করেন? তুই বারবার আমার থেকে এভাবে পালিয়ে যাস কেন? আহিয়ানের কথায় যেন হাসি পেল কোহিনূরের। পালিয়ে তো আপনি গিয়েছিলেন আহিয়ান ভাইয়া, আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এতগুলো বছর একবারও আমার খোঁজ নিয়েছেন? কোহিনূর নামের কেউ আপনার জীবনে আছে এটা কি আদৌ আপনার মনে ছিল? আমাকে ভালোবেসে একবার কাছে টেনেই দেখতেন। আমি সারাটা জীবন আপনার জন্য অপেক্ষা করে যেতাম। এ কথাগুলো মনে মনে বললেও মুখে বলেনি কোহিনূর। নিজের শক্ত খোলস ছেড়ে এত সহজে সে বেরোবে না। কোহিনূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিছু দূর যেতে আহিয়ানের কথায় পা থেমে যায় তার। ঘুরে তাকায় আহিয়ানের দিকে। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য অপেক্ষা করতে হয় কুহু। অনিশ্চিত অপেক্ষার কি কোনো মানে আছে আহিয়ান ভাইয়া? এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? কই ভুলিনি তো, মনেও তো রাখিসনি। আহিয়ানের কথায় কোহিনূর তার দিকে এগিয়ে আসে, মুচকি হাসি দিয়ে বলে, জীবন ফুরিয়ে যাবে, মন বহুবার বদলাবে, গন্তব্য নির্দিষ্ট হবে। আদৌ কি আপনাকে ভোলা যাবে? বলিসনি তবে? বলার কি কোনো উপায় আছে? এত ম্যাচিউর কথাবার্তা শিখলি কিভাবে? শিখিনি তো,
পরিস্থিতি শিখতে বাধ্য করেছে। আমাকে আরেকটা সুযোগ দিবি কুহু? কথা দিচ্ছি, মরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোর হাত ছাড়বো না। আমি যখন চেয়েছিলাম তখন আপনি আমার হাত ধরেননি। এখন এসবের কোনো প্রয়োজন নেই আহিয়ান ভাইয়া, আপনি আপনার মতো ভালো থাকুন। আহিয়ান আর কোহিনূরের কথার মধ্যেই আনায়া ভিতরে থেকে ছুটে আসে। আনায়াকে এভাবে আসতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কোহিনূর, কি হয়েছে আনায়া আপু? এমন করছো কেন তুমি? তুই তাড়াতাড়ি ভিতরে চল কোহিন। চাচ্চুর হঠাৎ করে খুব শরীর খারাপ হচ্ছে, আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু। তুই তাড়াতাড়ি আয়। বাবা শরীর খারাপ করেছে এটা শুনে কোহিনূরের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা কোথায় আছে কি করছে কিছুই জানে না। এই পৃথিবীতে আপন বলতেই কোহিনূরের বাবাই আছে। তার কিছু হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবে? বাবা শরীর খারাপ করেছে এটা শুনে কোহিনূরের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা কোথায় আছে কি করছে কিছুই জানে না। এই পৃথিবীতে আপন বলতে কোহিনূরের বাবাই আছে। তার কিছু হলে কি নিয়ে বাঁচবে সে? কোহিনূর আর আনাইয়া আফজাল খানের কাছে আসে, সাথে আহিয়ানও। আফজাল খান আধাসুর অবস্থায় বুকে হাত দিয়ে আসেন, পাশে আনোয়ার খান। কোহিনূর গিয়ে তার বাবার পাশে বসল। আব্বু কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। আমি ঠিক আছি মা, তুমি ঠিক নেই আব্বু। তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। হাসপাতালে নিতে হবে না মা, আমার কথা শোনো। তুমি আহিয়ানের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। তুমি সুখে আছো দেখলে আমি মরেও শান্তি পাবো মা। এসব তুমি কি বলছো আব্বু? তোমার কিছুই হবে না, আমি আসি তো। আহিয়ান আফজাল খানকে চোখ দিয়ে ইশারা করল। আফজাল খানও আহিয়ানকে আশ্বাস দিলেন তার কাজটি হয়ে যাবে। আফজাল খান মেয়ের হাত ধরলেন, তাকে বোঝাচ্ছেন, কিন্তু কোহিনূরের বোঝার কোনো নামই নেই। সে যেন পণই করেছে কোনোভাবে আহিয়ানের সাথে বিয়ে করবে না। আনায়ার বাকিরা কোহিনূরকে বারবার বলছে রাজি হয়ে যেতে। কোহিনূর যেন দিশেহারা হয়ে গেছে, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে টানা 30 মিনিট সবাই মিলে বোঝানোর পর কোহিনূর বিয়েতে রাজি হয়ে যায়। কোহিনূর ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে আহিয়ানকে সে এত তাড়াতাড়ি ক্ষমা করবে না। আহিয়ানের প্রতি অভিমান এক ফোঁটাও কমেনি। এদিকে আহিয়ানের খুশি দেখে কে, মনে হচ্ছে সে যেন আকাশের ছাদ হাতে পেয়েছে। মুখ থেকে হাসি সরছেই না। বিয়ে তো আগেই হয়েছিল, এখন শুধু রেজিস্ট্রিটা হবে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি বসে আছে। আহিয়ান একটু পরপর কোহিনূরের দিকে তাকাচ্ছে। কোহিনূর আজ মেরুন কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, অপূর্ব লাগছে তাকে। আহিয়ান যেন চোখই সরাতে পারছে না। আহিয়ান বউকে দেখতে এতটাই ব্যস্ত, তার পাশে যে বাবা চাচারা আছে সেদিকেও তার খেয়াল নেই। আহিয়ানের বন্ধুরা একপাশে দাঁড়িয়ে আছে। অয়ন খুবই হতাশ। চারদিকে এত এত কাফলদের মাঝে নিজেকে পচা বেগুন মনে হচ্ছে তার। আজকে একটা বউ থাকলে আমিও এভাবে তাকিয়ে থাকতাম রে রুহি। এই তুই বউ পাবি না, বারবার এভাবে বলবি না রুহি। তুই হলি কুফা, কোনোভাবে যদি তোর বদদোয়া লেগে যায় আমার বউহীন জীবন কাটাতে হবে। তুই আমাকে কুফা বলবি না বলে দিলাম। তোকে বউ ছাড়াই জীবন কাটাতে হবে, অভিশাপ দিলাম। এভাবে বলিস না মা, তোর পায়ে পড়ি। বউ ছাড়া জীবন মরুভূমিতে পানি ছাড়া বেঁচে থাকার মতন। অয়নার রুহির বকবকানিতে নাহিদের কান জ্বালাফালা হয়ে গেছে। এরা একবার কথা বলতে শুরু করলে আর থামতে চায় না। নাহিদ অয়নার রুহিকে কথা বলতে বন্ধ করে বিরক্তি নিয়ে অন্যদিকে তাকায়। নাহিদের দিকে আনাইয়া আগে থেকে তাকিয়েছিল। নাহিদ তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। নাহিদ চোখ নামিয়ে নেয়। একটু পরে আবারও তাকালে দেখতে পায় আনায়া আগের মতোই তাকিয়ে আছে নাহিদের দিকে। নাহিদকে এভাবে আনায়ার দিকে তাকিয়ে থাকতে দেখে রুহি আর অয়ন দুজনেই একসাথে গান ধরল। পড়ে না চোখের পলক, আহা কি তোমার রূপের ঝলক। এটুকু বলতে নাহিদ রাগে চোখে তাকায় রুহি আর অয়নের দিকে। তুমি তাকায় থাকলে কিচ্ছু হয় না, আর আমরা কইলেই দোষ। কেউ ভালো মানুষের কদর করে না রে অয়ন, চল আমরা যাই। আফজাল খান 2 ভাইয়ের সাথে কথা বলছেন। 3 ভাই মিলে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছেন। কোহিনূর এত সময় একটা জিনিস খেয়াল করলো, ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করা মাত্রই তার বাবা কেমন সুস্থ হয়ে গেছে। এই বিষয়টি খুবই ভাবাচ্ছে কোহিনূরকে। তাহলে কি তার বাবা ইচ্ছে করে এগুলো করলেন যাতে কোহিনূর বিয়েতে রাজি হয়? তবে এই উৎপট চিন্তা আসবেই বা কার মাথায়? বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সবাই। এক এক করে সকলেই ভিতরে প্রবেশ করলে আহিয়ানের বন্ধুরা আনাইয়া মিতু সবাই গেছে আহিয়ানের রুমে বাসর ঘরের খাট সাজাতে। অয়ন গিয়ে এইমাত্র বাজার থেকে তরতাজা ফুল নিয়ে এসেছে। আনোয়ার খান ঘামছেন, বউ তার খেপে আছে আজকে বাড়িতে লঙ্গা কাণ্ড হবে। তার নাফিজা বেগমের চেহারা দেখে বোঝা যাচ্ছে। বাড়ির সব মেহমান এক এক করে বেরিয়ে গেছে যাওয়ার সময়। নানান ধরনের কটু কথা শোনাতে কেউই ভুলেনি। নাফিজা বেগম তেমন কোনো প্রতিক্রিয়া করলেন না, সবাইকে অবাক করে দিয়ে নিজের রুমে চলে গেলেন।
একটু পরে ব্যাগ হাতে বেরিয়ে আসলেন। আনোয়ার খান উদ্বিগ্ন হয়ে ছুটে গেলেন বউয়ের কাছে। নাফিসা, তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় ছুটলে? এ বাড়িতে আমার কথার কোনো দাম নেই। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আহিয়ান এসে নাফিসা বেগমের পাশে দাঁড়ায়, হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, মা, এটা ভালো সিদ্ধান্ত। তুমি কয়েকদিন গিয়ে মামা বাড়িতে থেকে আসো কেমন? তোমার মন ভালো হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে বাবার কাছে ফিরিয়ে দিব। তুমি চিন্তা করো না, আনায় আর আমি আসি বাবাকে দেখে রাখবো। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে যান আনোয়ার খান। কি বলছে কিছুই বুঝে পড়তে পারলেন না। নাফিজা বেগম রেগে গেলেন। আহিয়ানের হাত থেকে এক জটকায় ব্যাগটা নিয়ে নিলেন। তোমাকে আর আমার এত বড় উপকার করতে হবে না। তুমি গিয়ে দেখো তোমার বউয়ের কি লাগবে না লাগবে। আমাকে নিয়ে তোমার অত না ভাবলেও চলবে, বলে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নাফিজা বেগম। আনোয়ার খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছেলে তার আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আহিয়ান গিয়ে বাবাকে সান্ত্বনা দিল। বাবা, তুমি চিন্তা করো না, আম্মু চলে গেলে আমি তোমাকে সুন্দর দেখে আরেকটা বউ এনে দিব। চুপ করো তুমি, বেয়াদব ছেলে। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? ও মা, তোমার সারা জীবন পড়ে আছে, বউ ছাড়া চলবে কিভাবে? আমি ভেবেছিলাম বুড়ো হলেও আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, কিন্তু বুড়ো ছেলের সাথে বিয়ে দিয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। আমি তোমাকে বউ খুঁজে দিব আব্বু, তুমি কোনো চিন্তা করো না। নিজের মাথার চুল পাকিও না চিন্তা করে। ছেলের কথায় চোখ পাকিয়ে তাকালেন আনোয়ার খান। এমন ছেলে জন্ম দিয়েছেন, নিজের বাবাকেও লজ্জা দিতে ছাড়ে না। নাফিজা বেগমও তার উপরে রাগ করে চলে গেলেন। এই বয়সে এসব মানা যায়? এই ছেলেকে তার কোনো বিশ্বাস নেই। এই তো একটু আগে তার সুস্থ সবল ভাইকে হার্টের রোগী বানিয়ে ছাড়ল, যার কিনা কোনো কালেও হার্টের কোনো অসুখ ছিল না। সে এই ছেলের কথায় কি সুন্দর করে নাটক করে নিজের মেয়েকে বিয়েতে রাজি করালো। তুমি এখান থেকে যাবে না? এ বয়সে আমার হাতের মার খাবে। আরে সোনা ছেলে, আমার রাগ করে না, আমি তো এমনিতেই চলে যাচ্ছিলাম, তোমার বৌমা আবার অপেক্ষা করবে। ছেলের কথা বলা পেরে উঠবে না ভেবে আনোয়ার খান নিজেই উঠে চলে গেলেন। এদিকে খাট সাজানো নিয়ে অয়ন আর মিতুর মধ্যে ঝামেলা লেগেছে। অয়ন বলছে তার কথা মতো সাজানো হবে, মিতু এতে দ্বিমত পোষণ করছে। মিতুর মতে অয়নের কথা মতো খাট সাজালে এটাকে বাসর ঘরের খাট মনে হবে না, বাচ্চাদের অন্নপ্রাশনের খাট মনে হবে। শোনো শাবানা, আমি যেভাবে যা বলছি সেভাবেই হবে। আমার নাম মিতু, একদম ওসব বাজে বাজে নামে ডাকবেন না বলে দিলাম। শাবানার মতোই তো সারাক্ষণ কাদো কাদো মুখ করে রাখলে শাবানা না বলে কি পরিমণি বলবো? আপনারা আমাকে কোনো নামই ডাকতে হবে না, কান খুলে শুনে রাখুন, আমার নাম মিতু। এ নামে ডাকতে না পারলে অন্য কোনো নামেও ডাকার দরকার নেই। কান খুলতে পারবো না, পরে যদি লাগাতে না পারি। শুনেছি আমি তোমার নাম ভূতু, বললাম তো মিতু। মিতু রেগে তার এত সুন্দর নামে শ্রদ্ধা করে দিচ্ছে এই লোক। এই দুজনে নিয়ে নাহিদার রুহি পড়েছে মহাবিপদে। এমন ঝগড়া শুরু করেছে রক্তারক্তি হয়ে যাবে। একজন বনু উল্টো আরেকজন বাঘা তেঁতুল, কালো থেকে কেউ কম যায় না। রুহি আবার খুবই বিরক্ত। তোমরা কি থামবে? এখানে যে কারণে আসলাম সেটাই তো হলো না। অয়ন, তুই মিতু থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলবি। রুহির কথায় নাহিদও সহমত জানালো। হ্যাঁ, রুহি ঠিকই বলেছে, পরে দেখা যাবে আহিয়ানের বাসার ঘর সাজাতে এসে তোদেরকে নিয়ে হসপিটালে দৌড়াতে হবে। তোমরা যা শুরু করেছো এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে। নাহিদার রুহির কথায় দুজনই আপাতত চুপ করে গেছে। আনাইয়া কোহিনুরের রুমে এত সময় ধরে বসে আছে। আজকে কোহিনুরকে যেভাবেই হোক তার ভাইয়ের রুমে নিয়ে যাবে, এই গুরু দায়িত্ব আহিয়ানি দিয়েছে আনাইয়াকে। এই কাজ না করতে পারলে তার চাকরি থাকবে না। যেভাবেই হোক আজ কোহিনুরকে নিয়ে যেতে হবে, কিন্তু কোহিনুর যাবেই না, পাথর হয়ে বসে আছে। কেউ আজ তাকে এই জায়গা থেকে নড়াতেই পারবে না। কোহিন, লক্ষ্মী বোনটি আমার কথা শোন, ভাইয়ের সাথে সব ঝামেলা মিটপাট করে নে। পারবো না আনাই আপু, তোমরা আমাকে এত সময় পুতুলের মতো নাচিয়েছ, যা বলেছ তাই করেছি, এখন আর পারবো না। দয়া করে আর কিছু করতে বলো না। তোমাকে বারবার না করতে আমার খারাপ লাগে। আর কোনোদিন কিছু বলবো না, এবারের মতো চলে আয়। গেলে কি হবে শুনি? কিছুই হবে না, এটা নিয়ম। নতুন বউ স্বামীর ঘরে না থাকলে এতে খারাপ হয়। বিয়েতে আর আজকে হয়নি আনাই আপু। আর এসব অযৌক্তিক কথা তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছো, এটা আমি খুব ভালো করেই জানি। কোহিন, এমন করছিস কেন বলতো? তুই আমার সাথে এখন ভাইয়ার রুমে না গেলে আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না বলে দিলাম। আমি যাব না আনাই আপু, তুমি চলে যাও। আমাকে তুই নিজের বোন ভাবলে এভাবে বলতে পারতি কোহিন। কোহিনুর নিজের অজান্তেই আনায়াকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভেবে খুবই খারাপ লাগছে তার। আনায়া তার নিজের বোনের থেকেও কম কিসের। ঠিক আছে আনায়া আপু, আমি যাচ্ছি, তুমি কষ্ট পেও না। কোহিনুর যেতে রাজি হয়েছে এতে আনায়া মহা খুশি।
ইচ্ছে করেই কোহিনূরকে এভাবে বলেছে, না হলে যে মেয়ে সারাদিন এভাবেই এখানে বসে থাকতো। আনায়া কোহিনূরকে একটা সাদা জামদানি শাড়ি পরিয়েছে। শাড়িটা আহিয়ানই আনায়াকে দিয়েছিল কোহিনূরকে পরানোর জন্য। বারবার এভাবে সাজগোজ করতে কোহিনূরের খুবই বিরক্ত লাগছে, কিন্তু আনায়াকে কিছু বলাও যাবে না, বললেই সে এক বুক কষ্ট নিয়ে কান্না করে দিবে। কোহিনূরকে নিয়ে আনায়া আহিয়ানের রুমে আসে। আহিয়ানের বন্ধুরা আর মিতু সেখানেই ছিল। সবাই মিলে গল্প শুরু করে দিয়েছে। এদিকে মিতুর সাথে অয়নের সব কিছুতেই একটা না একটা ঝামেলা লেগে যায়। আহিয়ান এতক্ষণ হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে, এদের যাওয়ার কোনো নামই নেই। না, আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, এদেরকে না দাঁড়ালে সারা রাত এখানেই দাঁড়িয়ে কাটাতে হবে। তোমরা কি আজকে এই রুমে থাকবে বলে ঠিক করেছো? আহিয়ানের কথায় অয়ন আর রুহি হেসে উত্তর দিল, হ্যাঁ, থাকলে মন্দ হয় না, আমরা তো এটাই ভেবেছিলাম, তবে সাহস করে আর বলতে পারছিলাম না। তুই যখন বলেই দিয়েছিস তাহলে আমরা আজকে এখানেই থাকবো। আজকে জম্পাবাজি আসলেও আমাদের এখান থেকে কেউ তাড়াতে পারবে না, রুহি বলল। এদেরকে ভালোভাবে বুঝিয়ে কোনো লাভ নেই। আহিয়ান নাহিদকে চোখ দিয়ে ইশারা দিল। নাহিদ একমাত্র ভালো মানুষ। নাহিদ বুঝতে পারে আহিয়ান কি বলতে চাইছে। নাহিদ অনেক কষ্ট করে সব কয়টাকে রুম থেকে বের করেছে। কোহিনূর ফুল দিয়ে সাজানো বিছানার মধ্যে বসে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে কোহিনূরের কাছে যায়। তখনই চোখ যায় জানালায় লাগানো বড় পর্দার কাছে। পা দুটো দেখা যাচ্ছে। এই পা দুটো যে অয়নের, এতে কোনো সন্দেহ নেই আরিয়ানের। আহিয়ান ব্রু কুচকে তাকিয়ে আছে সেদিকে। অয়ন ধরা পড়ে গেছে বুঝতে পেরে নিচ থেকেই বেরিয়ে আসে। এভাবে রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমি তো তোকে অল দ্য বেস্ট জানাতে এসেছিলাম। জানানো হয়ে গেছে, এবার যেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই দরজাটা বন্ধ করতে বলিস না যেন, আমি আবার ফুলের গন্ধে চলে আসতে পারি। অয়ন চলে গেলে আহিয়ান দরজাটা বন্ধ করে দেয়। কোহিনূরের কাছে আসে। সাদা জামদানি শাড়িতেই কোহিনূরকে সদ্য ফোটা ফুলের মতোই লাগছে। আহিয়ান কোহিনূরের অতি নিকটে এসে নিষ্পাপ কণ্ঠে বলে, কুহু, তোকে আজ সদ্য ফুটে ওঠা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে। আহিয়ান হাত বাড়িয়ে কোহিনূরের গাল স্পর্শ করতে যায়। কোহিনূর এক ঝটকায় আহিয়ানের হাত সরিয়ে দেয়। সেই ফুলের সুবাস আপনাকে নিতে হবে না, একদম আমার কাছে আসার চেষ্টাও করবেন না, আপনি গিয়ে সোফায় ঘুমাবেন, বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছড়ে মারে আহিয়ানের দিকে। আহিয়ানের মুখটা তখন দেখার মতো ছিল। এত কাঠখড় পরিয়ে বিয়ে করলো, এখন কি না বউ রেখে সোফায় ঘুমাতে হবে? এটা কি মানা যায়? এমন করিস না বউ, আল্লাহ তোকে পাপ দিবেন। এতে যদি আল্লাহ পাপ দেন তাই সই, তবু আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আপনি সোফায় ঘুমাবেন, না হলে আমি এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যেতে হবে না, আমি সোফাতেই ঘুমাচ্ছি। আহিয়ান গিয়ে সোফায় শুয়ে পড়ল। এত বড় শরীর নিয়ে সোফায় ঘুমাতে খুবই অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু পর এমনভাবে দীর্ঘশ্বাস ছাড়ছে, মনে হচ্ছে যেন বুকের ভিতর তার জমানো কত কষ্ট। কিছু সময় পর পর সিলিয়ে সিলিয়ে এক একটা কথা বলে নিজের মনে দুঃখ প্রকাশ করছে। ভেবেছিলাম বিয়ে করে দিনরাত শুধু বউয়ের চুমু খাবো, নাতিপুতির মুখ দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তার হলো না, যে অবস্থা, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো কিনা সন্দেহ। আরিয়ানের বকবকানিতে কোহিনূরের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এত জোরে মানুষ কথা বলে, বিছানায় ঘুমাতে দেয়নি বলে কি প্রতিশোধ নিচ্ছে? কোহিনূর বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার জন্য পা বাড়ায়। এই আত পাগলের সাথে থাকলে সে নিজেও পাগল হয়ে যাবে, তার চেয়ে বরং আকাশের তারাগুনেই ভালো। দরজা খুলতে চোখ দুটো গোল গোল হয়ে যায় কোহিনূরের। এক এক করে ঠিক 5 জন তার পায়ের সামনে পড়েছে। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে আহিয়ানও আসে। আহিয়ান আর কোহিনূর হাঁক করে একে অপরের দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার বাকি 5 জনের দিকে তাকাচ্ছে। নাহিদ বেচারা পড়েছে লজ্জায়, পাগলদের সাথে থেকে নিজেও পাগল বনে গিয়েছে। কোন আক্কেলে যে অয়ন আর রুহির কথা শুনতে গিয়েছিল সেটা নিয়ে এখন আফসোস করছে। অয়ন ছিল সবার আগে, তাই বাকি 4 জন তার উপরেই পড়েছে। এত ভারী ভারী শরীরের ভারে অয়ন আলু ভর্তা হয়ে গেছে। আহিয়ান প্রচণ্ড রেগে গেছে, বউ তাকে পাত্তা দিল না, আর এদিকে তারা তার পিছু ছাড়ছে না। তোদেরকে মেরে আমি 4 মাসের জেল কাটবো, ঘরে বসেও তোদের জন্য শান্তি নেই, দরজায় কাঠ পাততে চলে এসেছিস। আমি কিছু জানি না ভাই, এসব অয়ন আর রুহির কাজ, নাহিদ বলছে। তোর লজ্জা করে না রে নাহিদ, শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছিস, তোর এদেরকে বাছুর মনে হয়? আহিয়ান একবার ধরলে মেরে তক্তা বানিয়ে দিবে, এই ভেবে অয়ন আর রুহি দিয়েছে এক দৌড়। তাদেরকে আর ভাইকে আনায়ার মিতু মাথা নিচে করে চলে গেছে। এদের পাল্লায় পড়ে ভালো মানুষ নাহিদ বলে এসব করে ফেলেছে। আহিয়ান আর কোহিনূরকে সরি বলে সেও সেখান থেকে চলে যায়। সকালে সবাই খাবার খেতে টেবিলে বসেছে। কোহিনূর অনেক দিন পর সবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে।
কোহিনুরও ছোট চাচি খাবার পরিবেশন করছেন। আনায়াও হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে। এতদিন নাফিজা বেগমই এসব করতেন। আজকে একা হাতে সব কাজ করতে তার খুবই সমস্যা হচ্ছে। কোহিনুরের ঠিক সামনের চেয়ারটায় আহিয়ান বসেছে, আর পাশে মিতু। আহিয়ানের বন্ধুরাও আছে। আনোয়ার খান আর আফজাল খান ঠিক করেছেন ছেলে মেয়েদের কোথাও ঘুরতে পাঠাবেন। কারোরই মন মেজাজ ঠিক নেই, ঘুরে আসলে হয়তো সবারই ভালো লাগবে। আহিয়ান, তুমি আর তোমার বন্ধুরা মিলে কোথাও থেকে ঘুরে আসো, সাথে আনায়া, কুহিন, মিতু ওদেরকেও নিয়ে যেও। তোমরা তো একসাথে কোথাও যাওনি, এবার ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। হ্যাঁ আব্বু, আমিও এটাই ভাবছিলাম। ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই লাফিয়ে উঠেছে। এক একজন এক এক জায়গার নাম বলছে। কোহিনুর এখনও আগের মতো বসে মনোযোগ দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। এসব ঘোরাঘুরিতে কোহিনুরের তেমন শখ নেই, তবে মিতু যখন একবার শুনেছে এবার আর তার রক্ষে নেই, তাকে নিয়ে যাবেই যাবে। সবাই কথা বলে ঠিক করেছে সামনের সপ্তাহে সিলেটে ঘুরতে যাবে। পাহাড়ি এলাকা, চা বাগান, আরও কত কত সুন্দর জায়গা আছে, সবই দেখা যাবে। নাফিজা বেগম বাড়িতে নেই আজকে 7 দিন হলো। আনোয়ার খানি কয়েকদিনে অনেকবার ফোন করেছেন, তবে নাফিজা বেগম একবারও কথা বলেননি। এ নিয়ে তিনি আছেন চিন্তায়। এই বয়সে বউ ছেড়ে চলে গেছে, এটা জানলে মানুষ কি বলবে। ছেলেটাও হয়েছে তেমন, একবার গিয়ে নিয়ে আসতে পারলো না। কি হলো আব্বু, এভাবে কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? আমার কথাটা নিয়ে কি ভাবলে বলো তো? কোন কথা? কি নিয়ে ভাবার কথা বলছো বুঝতে পারছি না। আরে আম্মু তো আর আসবে না, তুমি কি সারা জীবন এভাবেই কাটাবে নাকি? তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। আমি বরং মেয়ের বাড়ির লোকদের সাথে কথা বলি। দিন দিন খুবই বেয়াদব হয়ে যাচ্ছ তুমি আহিয়ান। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? সবার বাবার কি বউকে তাকে ছেড়ে চলে যায় নাকি? এত কষ্ট পেও না আব্বু, তোমার জন্য বউ খুঁজে না পেলে আমার মেয়েকেই দিয়ে দিব। তোমার মেয়ে আগে হোক, পরে না হয় তার বিয়ে দিবে। হবে হবে, কিন্তু তুমি কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকো। সুন্দর ছেলে পেলে আমি আবার ফলটি খেতে পারি। আনায়া সানি এসেছে। বাবার ভাইয়ের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। আহিয়ান যতটা চঞ্চল, আনায়া ততটাই শান্ত, সবসময় চুপচাপই থাকে। আহিয়ানদের ঘুরতে যাওয়ার দিনটিও চলে এসেছে। মিতু চলে যেতে চাইলেও কোহিনূর তাকে যেতে দেয়নি। আহিয়ানের বন্ধুরাও এসে আগে থেকেই হাজির। এমনিতে ওদের খুঁজে পাওয়া যায় না, তবে খাওয়া দাওয়ার ঘুরতে যাওয়ার ব্যাপার হলে একদিন আগেই তারা চলে আসবে। এমন বন্ধুদের পেয়ে আহিয়ান ধন্য। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই গিয়ে গাড়িতে উঠেছে। এতগুলো মানুষ, তাই 2টো গাড়ি নেওয়া হয়েছে। একটা গাড়িতে আহিয়ান, কোহিনূর, মিতু আর আনায়া, অন্যটিতে আহিয়ানের বন্ধুরা। তাদের গন্তব্য সিলেটের মৌলভীবাজার। শ্রীমঙ্গল ঘোরাঘুরির জন্য এই জায়গাটি পারফেক্ট। অনেকক্ষণ জার্নির পর সবাই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই ঘোরাঘুরি কালকে হবে। সবাই এসে গ্র্যান্ড সুলতানে উঠেছে। হোটেলের ম্যানেজার ভেবেছে সবাই হানিমুনে এসেছে, তবে 3 জোড়া কাপলের মধ্যে রুহিকে দেখে অবাক হয়। অয়ন এটা বুঝতে পেরে খিলখিল করে হাসছে। আসলে ও আমাদের ছোট বোন, বাড়িতে একা থাকতে ভয় পাবে, তাই নিয়ে এসেছি। ম্যানেজার বুঝতে পারে ভাইয়েরা তাদের বোনকে অনেক ভালোবাসে, তাই হানিমুনেও নিয়ে এসেছে। হোটেলে ঢুকতে ম্যানেজার এসে সবাইকে ওয়েলকাম করলেন। এই হোটেলটার ব্যাপার স্যাপারটাই আলাদা। মোট 4টি রুম নেওয়া হয়েছে। একটা রুমে আনায়া আর মিতু, অন্যটাতে অয়ন আর নাহিদ। রুহি একলা মানুষ, তাই সে একাই থাকবে। আহিয়ান আর কোহিনুরের নতুন বিয়ে হয়েছে, এজন্য তাদের রুমটা সাজানো হয়েছে সুন্দর করে। এটা অয়ন আর রুহির প্ল্যান। ম্যানেজারকে আগে থেকে বলে দিয়েছিল আহিয়ানদের রুমটি যেন সুন্দরভাবে সাজানো হয়। রুমে ঢুকে বিছানার দিকে চোখ যায় কোহিনুরের। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ বানানো। লাভের ভিতর আবার সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আহিয়ান আর কোহিনুরের নামের প্রথম অক্ষর লেখা। কোহিনুর ভাবছে এসব আহিয়ানি করেছে, আর আহিয়ান ভাবছে এসব তো আমি করতে বলিনি। এত বড় ভালো কাজ করলোটাকে, যেই করুক না কেন, এখন না হয় ক্রেডিট আমিই নেই। দেখেছিস কুহু, আমি এটা স্পেশালি তোর জন্য সাজাতে বলেছিলাম। তোর ভালো লেগেছে? ভালোই, তবে এসব করে আমার মন পাবেন না। আহিয়ানের হাসি মুখটা চুপসে যায় কোহিনুরের কথা শুনে। এই মন পেতে যে আমাকে আরও কত কিছু করতে হবে। এতদিন হয়ে গেল একটা সুমু পর্যন্ত কপালে জুটল না। ধিক্কার জানাই এ জীবনকে। এই কয়েকদিনেই এই এক কথা অনেকবার শুনেছে কোহিনুর, তাই আর অবাক হচ্ছে না। কোহিনুর লাগেজ খুলে কিছু জামা কাপড় বের করে নেয়। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আহিয়ান এক বুক হতাশা নিয়ে একাই এসে বিছানায় হাত পা ছড়িয়ে দপ করে পড়ে গেল। রাত কোনোভাবে কেটে গেলে সকালে সবাই একত্রিত হয়। এখানকার সব কিছু আজকে গড়ে দেখবে। এই হোটেলটাও একটা বড় রিসোর্টের মতো বলা চলে। হোটেলের ভিতরেই সব ব্যবস্থা রয়েছে।
সুইমিং পুল, কিডস জোন, জিম সেন্টার, বাহারি ফুলের গাছ সহ আরও অনেক কিছু। এখানে এসে এসব দেখলে যে কারোই মন ভালো হয়ে যাবে। আজকে সবাই চা বাগানে ঘুরতে যাবে বলেই ঠিক করেছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সত্যি অতুলনীয়। পাহাড়, চা বাগান, নদী ও সবুজ প্রান্তর সিলেটকে একটি বিশেষ আকর্ষণীয় জায়গা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এখানকার পরিবেশ এমন এক অনুভূতি তৈরি করে যা পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। সিলেটের চা বাগানগুলো অত্যন্ত বিখ্যাত। চা বাগানের সবুজ রং, প্রশান্ত পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশও তৈরি হয়। আহিয়ান কোহিনুরের পাশাপাশি হাসছে। কোহিনুর চোখ বুলিয়ে চারদিকে সুন্দর দৃশ্য পর্যবেক্ষণ করছে। এদিকে আহিয়ান কোহিনুরকে দেখতে ব্যস্ত। আজকে কোহিনুর সাদা নীলের মধ্যে একটা লং কুর্তি পরেছে, গলায় ওড়না দিয়ে রেখেছে, মুখে হালকা প্রসাধনী ছোঁয়া। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার প্রেয়সীকে। চা বাগানে চা শ্রমিকরা পাতা তুলছে। তাদেরকে দেখে কোহিনুরেরও ইচ্ছে হলো তাদের সাথে হাত লাগাতে। আহিয়ান এটা বুঝতে পারে। কি দেখছিস, যাবি নাকি? হ্যাঁ, যেতে চাই। ওরা কি কিছু বলবে? ওই যে কাঁধে ব্যাগ দেখছিস, যেটার মধ্যে পাতা রাখছে, ওটাকে ওরা পলাশ বলে। তোর মাথা কেটে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে। আয়, তোর মাথাটা গিয়ে ওদেরকে দান করে আসি। আমার আমার রেখে তো কোনো লাভ নেই। তুই আমাকে একটা চুমু পর্যন্ত খেতে দিস না। এই দুঃখ আমি কোথায় রাখবো বল? কথাটা বলে কোহিনুরের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ান। কোহিনুর এসব শুনে আটকে উঠেছে। কয়েকবার শুকনো ডোক গিলিয়ে হাত ছড়ানোর মতো চেষ্টা করছে। সত্যি এদের কাছে দিয়ে যাবে না কি, এটাই ভাবছে। যাব না আমি, ছাড়ুন বলছি তো, যাব না। হাতটা ছাড়ুন। তাহলে বল চুমু দিবি? আহিয়ানের মুখে দুষ্ট হাসি। কোহিনুর রেগে গেছে। হাতি কাদায় পড়লে সামসিকাতেও লাথি মারে, শুনেছে। আজকে তার প্রমাণও পাচ্ছে। এই লোকের হাড়ে হাড়ে শয়তানি বুদ্ধি। এর সাথে আসাটাই ভুল হয়েছে। আহিয়ানকে সে পরে দেখে নিবে, এখন এখান থেকে বেঁচে ফিরলেই হয়। আহিয়ান এসে চা শ্রমিকদের সাথে কথা বলছে। তারাও সুন্দর করে আহিয়ানের সাথে কথার উত্তর দিচ্ছে। কোহিনুর এসব দেখে অবাক। তার মানে আহিয়ান তাকে ইচ্ছে করে ভয় দেখিয়েছে। তারা কোহিনুরের সাথেও কথা বলে। আহিয়ান আর কোহিনুর তাদের সাথে হাত লাগিয়ে চা পাতা তুলেছে। এরপর বিদায় নিয়ে চলে এসেছে। কোহিনুরের মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। বাকিরা অন্যদিকে চলে গেছে। একটা সুন্দর জায়গা দেখতে পেলে আহিয়ান কোহিনুরকে নিয়ে সেদিকে যায়। পাশে একটা ফুলের গাছ। আহিয়ান গাছ থেকে একটা ফুল নিয়ে কোহিনুরের চুলে গেঁথে দেয়। কোহিনুর মুগ্ধ হয়ে দেখছে আহিয়ানকে। এই মানুষটিকে তার বারবার ভালোবাসতে ইচ্ছে করে, নতুন করে জানাতে ইচ্ছে করে। পরক্ষণে মনে পড়ে যায় আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল। চা বাগানের সরু রাস্তা ধরে আনায়া হাসছে। হঠাৎ লক্ষ্য করলেও তার পিছনে কেউ আছে। ফিরে তাকাতেই নাহিদকে দেখতে পায়। আনায়া মুচকি হাসে। আনায়ার হাসির উত্তরে নাহিদও একটা হাসি দিয়ে আনায়ার কাছে এগিয়ে যায়। আনায়া এখন আগের থেকে অনেকটাই ম্যাচিউরড হয়ে গিয়েছে। নাহিদের জন্য আগের মতো আর পাগলামি করে না। আগের আনায়াকে খুব মিস করে নাহিদ। আগের তুমিটাকে অনেক মিস করি আনায়া। আমি তো আগের মতোই আছি নাহিদ ভাই। আগের মতোই এখনও আমাকে পছন্দ করো আনায়া? আনায়া একটু অবাক হয়। আনায়া নাহিদকে পছন্দ করলেও নাহিদ আনায়াকে কখনোই বুঝতে দেয়নি সেও তাকে পছন্দ করে। এটা কি বলছেন নাহিদ ভাই? আগে তো কখনো এভাবে বলেননি। নাহিদ আনায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি জানো আনায়া, আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করি। কখনো কিছু বলা হয়নি, কিন্তু অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমি তোমাকে পছন্দ করি, ঠিক যেভাবে তুমি আমাকে পছন্দ করো। আনায়া কিছুটা থমকে যায় নাহিদের কথায়। এটাই তো শুনতে চেয়েছিল এতগুলো দিন ধরে। অবশেষে কি তার আজ স্বপ্ন সত্যি হতে? আপনি কি নিশ্চিত তো নাহিদ ভাই? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি আনায়া। আমি কখনোই সাহস করে আমার অনুভূতি তোমাকে বলতে পারিনি। আমি যতবার তোমার পাশে থাকি ততবার মনে হয় আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না। তুমি কি আমার হাতটা ধরবে আনায়া? ভালোবাসবে আমাকে? আনায়া ছলছল চোখে তাকিয়ে আছে নাহিদের দিকে। আজ যেন তার চোখ দিয়ে সুখের কান্না আসছে। নাহিদের এই ডাক কীভাবে সে উপেক্ষা করবে? এই দিনটির জন্যই তো অপেক্ষা করেছিল। আনায়া ধীরে ধীরে নাহিদের দিকে এগিয়ে এসে বলে, আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম নাহিদ ভাই। আমি আপনার হাত ধরে সারা জীবন হাঁটতে চাই। আমি আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই। নাহিদ আনায়াকে বুকে টেনে নেয়। তার এতদিনের জমানো ভালোবাসার কথা প্রেয়সীকে বলতে পেরে আজ অনেকটাই হালকা লাগছে নিজেকে। অবশেষে তার প্রিয় মানুষটিকে সে নিজের করে পাবে। গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছুই ক্যামেরাবন্দি করেছে অয়ন। পাশে দাঁড়িয়ে আছে মিতু আর রুহি।
মিতু হঠাৎ করে এসে ওদের এত কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না, শুধু দেখে যাচ্ছে এত কাপলদের মাঝে নিজেকে তার অসহায় মনে হচ্ছে। মিতু যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে জীবনের প্রথম কারো প্রেমে পড়েছে। চিন্তা করো না বুতু, তোমারও হবে। তুমি চাইলে আমাকে দেখতে পারো, দেখতে কিন্তু আমি অতটাও খারাপ না। আমার রুচি তো দুর্ভিক্ষে দেখা দিয়েছে। আপনাকে পছন্দ করব। এর থেকে ভালো রাস্তার পাগলের গলায় মালা পরাবো। রাস্তার পাগলও তোমাকে পছন্দ করবে না, যা চেহারা তোমার। আমি তো তোমার ভালোর কথা ভেবেই বলেছিলাম। দুনিয়াতে ভালো মানুষের দাম নেই, বুঝলি রে রুহি। তোর মতো ভালো মানুষ ল্যান্টন জ্বালাইয়া খুঁজলেও কেউ পাইব না। তুই আমার জন্মের শত্রু। এদিকে নাহিদ কাকু কামসাইরা ফেলাইছে, আমার কি হইব? চিনতে চিনতে আমার অর্ধেক চুলে পেকে গেছে। অয়নের কথা শুনে মিতু আর রুহি খিলখিলিয়ে হাসছে। এদের হাসি দেখে অয়নের রাগ হয়। বাবা হওয়ার বয়স হয়ে গেল, একটা প্রেম করতে পারলো না। এত বড় দুঃখজনক বিষয় নিয়ে এরা হাসছে। আহিয়ান আর কোহিনূর এদিকে আসছে। এটা দেখে অয়ন গিয়ে নাহিদকে ডাকে, তোমরা আজকে এখানেই থেকে যাও, আমি কাঁথা বালিশ এনে দেওয়ার ব্যবস্থা করছি। অয়নের কথা কানে পৌঁছাতে নাহিদ আর আনাইয়া সিটকে দূরে সরে যায়। আনাইয়া অনেক লজ্জা পেয়েছে, মুখটা নিচু করে রেখেছে। আহিয়ানরা আসলে সবাই মিলে গ্রুপ ফটো তোলে। আনায়া, কোহিনূর আর মিতুকে একসাথে অনেকগুলো ছবি তুলে দেয়। ঘোরাঘুরি শেষে সবাই মিলে হোটেলে ফিরে এসেছে। আজকের দিনটা সবারই ভালো কেটেছে। কোহিনূরের মনটাও আজ ভীষণ ভালো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 10টা বাজতে চলল। পাহাড়ি এলাকা হওয়ায় কিছু সময় পরপরই এখানে বৃষ্টি শুরু হয়। অন্য জায়গার তুলনায় সিলেটে সবসময় বৃষ্টি বেশি হয়ে থাকে, এটা নতুন নয়। আহিয়ান হাতের টাওয়াল নিয়ে ওয়াশরুম থেকে এইমাত্র বেরিয়েছে। কোহিনূর জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। বৃষ্টির পানি এসে কোহিনূরের চোখে মুখে পড়ছে। কোহিনূর সেটা খুবই উপভোগ করছে, হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। আহিয়ানের পা জোড়া থেমে গিয়েছে কোহিনূরকে এভাবে দেখে। কোহিনূরের বেজা মুখশ্রী আহিয়ানকে কেমন পাগল করে তুলেছে। আহিয়ানের ইচ্ছে জাগলো সমস্ত দূরত্ব ভেঙে দিয়ে কোহিনূরকে নিজের করে নেবে। একটু একটু করে এগিয়ে যায় কোহিনূরের দিকে। কোহিনূর কারো পদধ্বনি শুনতে পেয়ে ঘুরে দাঁড়ায়। আহিয়ান তার অতি নিকটে। আহিয়ানের পরনে কালো রঙের একটি টি শার্ট আর ট্রাউজারের চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। চুয়ে চুয়ে পানি পড়ছে দেখে বোঝা যাচ্ছে এইমাত্র শাওয়ার নিয়েছে। আহিয়ানকে এত কাছে আসতে দেখে অস্বস্তি হচ্ছে কোহিনূরের, কিন্তু চাইলেও সে সরতে পারছে না। পাগুলো কেমন অবশ হয়ে গেছে। কোহিনূর ঘামছে আর ভাবছে, পাগুলো সময় মতো বেইমানি করছে আমার সাথে। মুখ দিয়েও যেন কথা বের হচ্ছে না। আহিয়ান নেশা ভরা কণ্ঠে বলে উঠল, কুহু আমার দিকে তাকা। বলে কোহিনূরের চিবুক স্পর্শ করে আহিনুর। কোহিনূর একটু অবাক হয়ে তাকালো আহিয়ানের দিকে। তার চোখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। কি করছেন এসব? আমাকে আরেকটা সুযোগ দিবি? আমি কথা দিচ্ছি কখনোই তোমার হাত ছাড়বো না। সব কিছু ভুলে নতুনভাবে সবটা সাজানো কি যায় না কুহু? তোমার হাতগুলো আমায় ধরতে দিবে সারা জীবনের জন্য? আহিয়ানের মুখে তুমি সম্বোধনটা কোহিনূরের ভালো লাগছে। এত কাছে আসায় শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীরে। কিন্তু কোহিনূর এত সহজে ভাঙবে না। কোহিনূর সরে যেতে চায়। আহিনুর কোহিনূরের হাত ধরে ফেলে, টেনে নিয়ে আসে নিজের কাছে। আবারও বলে, প্লিজ কুহু, একটা বার আমাকে বিশ্বাস করে দেখো। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, কিন্তু আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। সেদিন আমি তোমাকে ফিরিয়ে দেইনি। আমার মনের না বলা কথাগুলো জানলে তুমি বুঝতে আমি তোমাকে কতটা চাই, কতটা ভালোবাসি। কোহিনূর চুপ করেই আছে। আহিয়ানের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনছে। এমনটা কেন মনে হচ্ছে সে নিজেও জানে না। কেন পারছে না আহিয়ানকে দূরে সরিয়ে দিতে? চোখের দিকে তাকিয়ে কি মনের কথা বোঝা যায় না কুহু? তুমি কি আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাও না? একবার তাকিয়ে দেখো, আমি ভালোবাসি তোমাকে। কোহিনূর কিছুক্ষণ চুপ থেকে তার চোখের দিকে তাকালো। কোহিনূর যেন দ্বিধায় পড়েছে। আগের আহিয়ানের সাথে এই আহিয়ানের কোনো মিলই খুঁজে পাচ্ছে না। কোহিনূরের বারবার মনে হচ্ছে আহিয়ানের বলা কথাগুলো কি সত্যি? সত্যি কি আহিয়ান তাকে ভালোবাসে? আহিয়ান কোহিনূরের আরও কাছে আসলো। তার হাতটা কোহিনূরের হাতের মধ্যে রাখলো। স্নিগ্ধভাবে বলল, কুহু, আমাদের মধ্যে যে তুমুল ঝড়ও এসেছে, তারপরেও আমার চোখের ভাষা কখনো মিথ্যে বলেনি। আমি যে তোমাকে গভীরভাবে ভালোবাসি, সেটা শুধু শব্দে নয়, চোখে চোখ অনুভব করতে পারো। একবার চোখটা বন্ধ করো আর অনুভব করো, তোমার পাশে আমি আছি আজীবন। আর কি করলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি? কোহিনূর মুচকি হাসল, তবে কোনো উত্তর দিল না। তার চোখে মুখে সেই পুরনো ক্ষোভ বা দূরত্ব ছিল না।
আহিয়ানের প্রতি সকল অভিমানের পাহাড় যেন ধসে পড়েছে এই কিছুটা সময়েই। কোহিনূর নিজেও বুঝতে পারছে না হঠাৎ আর কেন এমন হচ্ছে। আহিয়ানের প্রতি জমানো এতদিনের রাগ কি মুহূর্তে শেষ হয়ে গেল কিভাবে? কোহিনূরের বিশ্বাসই হচ্ছে না এগুলো কি সত্যি। তার চোখের জল আর বাদ মানছে না। হঠাৎ করে ফুপিয়ে কান্না করে দিল কোহিনূর। হঠাৎ করে এরকম কান্নার কারণ সে নিজেও জানে না। প্রেয়সীর কান্নার আওয়াজে বুকের ভিতরটায় সিনসিন ব্যথা করছে আহিয়ানের। আহিয়ান তার শক্ত বাহু ডোরে আগলে নিল প্রেয়সীকে। আলগোসে বুকের মাঝে চেপে ধরল কোহিনূরের মাথাটা। কোহিনূরও আহিয়ানের বুকে মাথা রেখে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। এতদিনের জমানো সব রাগ, অভিমান, হাজারো অবুঝ অভিযোগ সবই যেন আজ একসঙ্গে ঝরে পড়ল। বাহিরে তখন ঝুম বৃষ্টি। পাহাড়ি অঞ্চলের শান্ত পরিবেশে বৃষ্টির শব্দ যেন তাদের মধ্যে জমে থাকা দূরত্বটুকু ভাঙার আহ্বান জানাচ্ছিল। আহিয়ান তার দুহাতে রাজলায় কোহিনূরের ছোট্ট মুখশ্রী তুলে নিজের সামনে আনে। কান্না করতে করতে চোখগুলো কেমন ফুলে গেছে। গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কোহিনূরের গোলাপি অদর জোড়া আহিয়ানকে খুব করে টানছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে যাচ্ছে কোহিনূরের দিকে। আমরা কিছুই দেখিনি। রুহি আর অয়নের চিৎকারে বিরক্ত নিয়ে তাকালো আহিয়ান। কোহিনূর মুহূর্তের মাঝেই ব্যবধানে আহিয়ানের থেকে 5 হাত দূরে সরে গেছে। মুখে তার লজ্জারা ভিড় করেছে। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। এখান থেকে বেরোনোর পথ পাচ্ছে না। রুহি আর অয়ন এসেছিল আহিয়ানদের ডাকতে। তারা এসেছে আর আহিয়ানদের রোমাঞ্চে বাধা দিবে না, এটা কখনো হয়? অয়নের মুখে দুষ্ট হাসি। রুহি তার চোখগুলো হাত দিয়ে ডেকে রেখেছে। আহিয়ান খুবই বিরক্ত হয়। এত কষ্ট করে বউকে বুলিয়ে বালিয়ে একটা চুমু খেতে চাচ্ছিল, তাও এতে সহ্য হলো না। কিছুই তো করিনি, দেখবি কি? তোদের জ্বালায় কি আমি বনবাসে গিয়েও শান্তি পাবো না? আসার কি আর সময় পেলি না তোরা? ঠান্ডার মাঝে বনবাসে গেলে তো শীত লাগবে, মশা কামড়াবে। আমরা বরং তোর পিছু পিছু মশা মারার কয়েল নিয়ে যাব, তুই চিন্তা করিস না। বদমাস ছেলে পেলে, তোদের জীবনে বিয়েই হবে না। বিয়ে হলেও বাচ্চা হবে না। বাচ্চা হলে সে বাচ্চা তোদেরকে ঘুমাতে দেবে না, হাগু মুতু করে শরীর বেজাবে। এত রাতে তোদের ঘুম নেই কেন শকুনের দল? এত বড় অফিসার দিস না ভাই। আমি এমনিতেই বউ খুঁজে পাচ্ছি না। এমন হলে করলার জুস খেয়ে সুইসাইড করতে হবে। করলার জুস খেলে তুই মরবি না, বিষ খা, বিষ। বিষ আমি খেয়ে দেখেছি, মিঠা লাগে। এটা খেলে কেউ মরে না। আহিয়ান হতাশ হয়ে এদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আহিয়ান বেচারা কপাল সাপড়াচ্ছে। এত বড় সুযোগটা পেয়েছিল। সবাই মিলে ঠিক করেছে আজকে সারা রাত না ঘুমিয়ে আড্ডা দিবে। এর জন্য মূলত এত রাতে কোহিনূরদের এখানে এসেছে। রুহি আর অয়ন এক একজন এক এক রকমের কথা বলছে, বাকিরা সেই কথা শুনে হাসছে। আড্ডাটা বেশ জমিয়ে উঠেছে। আজকে রাতটা এভাবেই চলে যায়। কথা ছিল 2 দিন ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যাবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে তার হলো না। আহিয়ানরা ঘুরতে এসেছে আজ 3 দিন হলো। বৃষ্টি কিছুটা কমলে কালকে বাড়ি ফেরার প্ল্যান তাদের। মিতু রুহিকে খুঁজতে তার রুমে যায়, কিন্তু বিছানার উপর ছেলেদের জামা কাপড় দেখলে খুবই অবাক হয়। তাহলে কি সে ভুল রুমে চলে এসেছে? ঘুরে তাকাতে মুখটা অটোমেটিক্যালি হা হয়ে যায় মিতুর। অয়ন মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়েছে। পরনে শুধু একটা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই। অয়নে তখন চোখ পড়ে যায় মিতুর দিকে। দুজনই চিৎকার দিয়ে ওঠে। নাহিদ বাহিরে ফোনে কথা বলছিল। রুহি সবেমাত্র তার রুম থেকে বেরিয়েছিল। মিতু আর অয়নের গগন কাঁপানো চিৎকার শুনে ছুটে আসে। নাহিদ আর রুহি, আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেল। এবার আমাকে আর কোনো মেয়ে বিয়ে করবে? হায় আল্লাহ, এই মেয়ে আমার মান ইজ্জত সব শেষ করে দিয়েছে। ও মা, মনে হচ্ছে আপনি মেয়ে মানুষ আর আমি শ্লীলতাহানি করেছি। এমন ভাব করার কি আছে? আমি কিছুই দেখিনি। তুমি তো কিছু দেখতে চেয়েছিলে বুতু। ছি, লাজ লজ্জা নেই নাকি? কী সব কথাবার্তা! আমাকে একদম বুতু বলে ডাকবেন না, বলে বেংসি কেটে চলে গেল মিতু। মিতু বেরিয়ে যায় রুম থেকে। যাওয়ার আগে নিজেকে নিজেই শখানেক বকুনি দিয়েছে। কত বড় কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ করেছে সে। রুহি রুম ভেবে অয়নের রুমে ঢুকে পড়েছে। রুহি আর নাহিদ এসব দেখে খিলখিল করে হাসছে। আজকে আর কেউই আড্ডা দেয়নি। যে যার মতো খেয়ে দিয়ে রুমে চলে এসেছে। এদিকে আনাইয়া নাহিদের সাথে ফোনে কথা বলেই যাচ্ছে, কিন্তু মিতু খুবই বিরক্ত হচ্ছে। কিছু বলতেও পারবে না। এই বুঝে সিঙ্গেলদের জ্বালা। নিজেরা প্রেম করে না, অন্যদের প্রেমও দেখতেও পারে না। কোহিনূরের নতুন বিয়ে হয়েছে, এখন ওকে বিরক্ত করবে না ভেবে আনায়ার সাথে থেকে যায়। কোহিনূর কিছু একটা ভাবছিল। দরজায় ঠকঠকে শব্দে ধ্যান ভাঙে তার। দেখতে পায় আহিয়ান আসছে। আহিয়ানের পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে কোহিনূর। ফর্সা শরীরে সাদা শার্ট, কালো জিন্স প্যান্টে এলোমেলো চুল। কি সুন্দর লাগছে আহিয়ানকে। কোহিনূর যেন চোখই সরাতে পারে না।
সিহ, এভাবে দেখতে হয় নাকি? নিজেকেই নিজে বেশরম উপাধিতে ভূষিত করেছে আবার। আহিয়ানের হাতে একটা প্যাকেটটি এগিয়ে দিল কোহিনূরের দিকে। কোহিনূর কোনো প্রশ্ন ছাড়াই সেটা হাতে নিল। কি আছে এতে? খুলেই দেখো। প্যাকেটের ভিতরে একটা সুন্দর বক্স, তার মধ্যে রাখা ছোট একটা ডায়মন্ডের রিং। দেখে মনে হচ্ছে বেশ দামি। কোহিনূর অবাকের সহিত জিজ্ঞেস করে, এটা কি আমার? আমার কি আরও একটা বউ আছে যে তার জন্য নিয়ে আসবো? আরও একটা বউয়ের দরকার নাকি? দরকার থাকলেও সে স্বাদ আপনার কখনোই পূর্ণ হবে না। একটা নিয়েই কত জ্বালাই আছে, আরেকটা আনলে আমাকে পাবনার টিকিট কাটতে হবে। আহিয়ান কোহিনূরের হাত থেকে আংটি নিয়ে কোহিনূরের আঙ্গুলে পরিয়ে দিল। কোহিনূরের নরম হাত দুটো শক্ত করে ধরল। এই যে ধরলাম, আর কখনোই ছাড়ব না। আহিয়ানের কথায় কোহিনূর মুচকে হাসে, মাথা রাখে আহিয়ানের কাঁধে। আহিয়ান কোহিনূরের মাথায় বিলি কেটে দেয়। এতদিনের ভুল বোঝাবুঝির অবসান হলো তাদের। এ ভেবে আহিয়ান শান্তি পাচ্ছে। এতই যখন ভালোবাসেন, সেদিন তাহলে ফিরিয়ে কেন দিয়েছিলেন? আরিয়ানার হাত থেমে যায়, মাথা কিছুটা নিচু করে কোহিনূরের দিকে তাকায়। বুঝতে পারে কোহিনূরের অভিমান ভেঙেছে, তবে পুরোপুরি নয়। এতদিনের জমানো রাগ অভিমান যে এত সহজে শেষ হবে না, এটা আহিয়ান খুব ভালো করেই জানে। তবে হালও ছাড়বে না। যতই জ্বর চাপটা আসুক, কোহিনূরকে সে নিজের করে নেবেই। ফিরিয়ে দেয়নি কুহু, আমি তোর প্রশ্নের উত্তর রেখে গিয়েছিলাম, কিন্তু বউ আমার এতটাই অভিমানী যে আমার রুমে গিয়ে সেটা দেখেওনি পর্যন্ত। কি রেখে গিয়েছিলেন? মাথা তুলে আহিয়ানের দিকে তাকিয়ে বলে কোহিনূর। এখন আর এসব শুনে লাভ নেই, তবে একটা কথা জেনে রাখ, আহিয়ানের হৃদয়ে শুধু কোহিনূরের নামটি খোদাই করে লেখা আছে। আমার ভালোবাসার রাজ্যে কোহিনূর ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ। আহিয়ানের কথা বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছে কোহিনূর। আহিয়ানের সাথে আজ মন খুলে কথা বলেছে সে, কতদিনের জমানো কথা। কোহিনূর অনুভব করলো অনেক দিন পর আহিয়ানের সাথে কথা বলে তার মনটা হালকা হয়েছে, মনে শান্তি ফিরেছে। এভাবে একে অপরের সাথে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে কারোই খেয়াল নেই। আজ তেমন বৃষ্টি নেই। সকাল হতেই সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গাড়ি থেকে নেমে নাহিদ আনায়ার সাথে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেছে। আনায়ার মুখ থেকে হাসি সরছেই না। এতদিন পরে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে, কিন্তু এখনও অনেকটা পথ যাওয়ার বাকি। নাহিদ তাকে আশ্বাস দিয়েছে শেষ পর্যন্ত সাথে থাকবে, তাই আনায়া এই বিষয়ে তেমন একটা ভাবছে না। আনায়া নাহিদকে দূর থেকে একজন ভালোভাবেই লক্ষ্য করছেন। নাফিজা বেগম নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে বাড়ির মেন গেটের সামনে সব কিছুই দেখা যায়। ব্রু কুচকে রাগে চোখে তাকিয়ে আছেন নাফিজা বেগম। তাকে দেখে মনে হচ্ছে আনায়াকে নাহিদের সাথে দেখে তার খুব একটা ভালো লাগেনি। আহিয়ানরা যাওয়ার পরে নাফিজা বেগম ফিরে এসেছেন বললেও ভুল হবে। তার ভাইয়ের বউরা মিলে বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসেছেন। শেষ বয়সে এসে এমন ঝগড়া ঝামেলা করে বাড়ি ছাড়লে মানুষ খারাপ বলবে, তাই নাফিজা বেগমও তাদের কথা শুনে চলে এসেছেন। আহিয়ান, কোহিনূর, আনায়া যে যার রুমে চলে গিয়েছে। নাফিজা বেগম আনোয়ার খানের সাথে কথা বলছেন। তিনি ঠিক করেছেন তার ছোটবেলার বান্ধবীর সাথেই ছেলের সাথে আনায়ার বিয়ে দিবেন। তাদের সাথে কথাও বলে নিয়েছেন। মেয়ের বাবা হিসেবে এখন শুধু আনোয়ার খানের সিদ্ধান্তটা জানতে চাইছেন। তুমি আমাকে না জানিয়ে তাদেরকে কথা দিলে কিভাবে নাফিজা? তোমার খামখেয়ালিপনার জন্য আগেও একবার আমার মেয়েটা কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার আমি এমন কিছুই হতে দিব না। আগেরবার বিয়েটা আমার জন্য ভাঙেনি, সেটা তুমি খুব ভালো করেই জানো। যাদের জন্য আমার মেয়ের ক্ষতি হয়েছিল তাদেরকে তুমি ভালোই তোয়াজ করে চলছ। এদিকে আমি ভালো কথা বললেও আমার কথা কানে নিচ্ছ না। চুপ করো তুমি। সে আমার ভাইয়ের মেয়ে হয়, এখানে তার কোনো দোষ ছিল না। আমি এত কিছু জানতেও চাই না। আমি ওই মেয়েকে কখনোই ছেলের বউ হিসাবে মানব না। আমার মেয়ের বিয়েতে যদি কেউ বাধা দেয় তাহলে খুব একটা ভালো হবে না, বলে দিচ্ছি। নাফিজা বেগমকে বোঝাতে পারবেন না এই ভেবে আনোয়ার খান রুম থেকে বেরিয়ে যান। এদিকে নাফিজা বেগমের মাথায় কিল চলছে বোঝাই মুশকিল। আহিয়ান লন্ডন যাওয়ার পূর্বে আনোয়ার খান তাকে শর্ত দিয়েছিলেন, তা এখন পূরণ করার সময় এসেছে। আহিয়ানদের ব্যবসার দিকটা তার বাবা চাচারাই সামলান। ইচ্ছে না থাকলেও তাদের পরে আহিয়ানকে ব্যবসার সব দায়িত্ব নিতে হবে। অফিসে আজকে না আহিয়ানের প্রথম দিন, তাই সকাল সকাল রেডি হয়ে বাবা চাচাদের সাথে অফিসে চলে গিয়েছে। অফিসে ঢুকতে সকল কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ আহিয়ান। বাবা চাচার মুখে যা শুনেছিল কিছুই মিথ্যে নয় বুঝতে পারছে। অফিসে প্রথম দিন হওয়ায় আজকে সারাদিন আহিয়ানের অনেক ব্যস্ততা কেটেছে। তার কাজ দেখে আনোয়ার খান অনেক খুশি। তার এবার এইসব কাজের ঝামেলা থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। 6টার দিকে বাসায় চলে এসেছে আহিয়ান।
আসার সময় কোহিনূরের জন্য চকলেট আর ফুলের গাছ আনতে ভুলিনি। কোহিনূর রুমে আসলে দেখতে পায় বিছানার উপর একটা চিরকুট রাখা, সাথে চকলেট আর ফুলের গাছরা। মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে। এই কয়েকদিনে আহিয়ানের সাথে তার সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। চিরকুটটি মেলে কোহিনূর। তোমার চোখের চাহনি, তোমার নীরব হাসি, সব কিছুই আমার পৃথিবী নতুন করে সাজায়। প্রতিটি মুহূর্তে আমি তোমাকে অনুভব করি, আমার হৃদয় হরণী। কোহিনূরের চোখে মুখে খুশি ঝিলিক ফুটে ওঠে। চিরকুটটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যত দিন যাচ্ছে কোহিনূর অনুভব করতে পারছে আহিয়ানের প্রতি তার ভালোবাসাটা আরও গভীর হচ্ছে। আহিয়ান তত সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূর ফিরে তাকায়, ফুলের গাছরাটা আহিয়ানের সামনে ধরে, তার হাতটি বাড়িয়ে দেয়। আহিয়ান সেটা কোহিনূরের হাতে পরিয়ে দেয়। কোহিনূরের সুন্দর হাতে গভীর চুম্বন এঁকে দেয় আহিয়ান। আহিয়ানের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে কোহিনূর। লজ্জায় চোখ বন্ধ করে নেয়। কোহিনূরের এই অবস্থা দেখে আহিয়ান নীরবে হাসে। আজ যে শুক্রবার হওয়ায় বাড়ির সবাই বাড়িতেই ছিল। নাফিজা বেগম নিজ হাতে অনেক রান্নাবান্না করছেন। আজ তিনি অনেক হাসি খুশি মেজাজেই আছেন। আহিয়ান আর আনাইয়া দুজনেই এটা দেখে অবাক। তাদের মায়ের মুখে হাসি মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়ার মতো। দুই ভাই বোন একটু পর পর একজন অন্যজনের দিকে তাকাচ্ছে। কাহিনীটা আসলে কি বোঝার চেষ্টা করছেন দুজনেই। আচ্ছা আম্মু, তুমি আবার আমার জন্য বউ নিয়ে আসার কথা ভাবছো নাকি? বলেও এটা করতে যেও না। তুমি আমার বউয়ের পিছনে লাগলে আমি আব্বুকে আবার বিয়ে করাবো। ছেলের কথা রেগে গেলেন নাফিজা বেগম। ব্রু কুসকে তাকালেন আহিয়ানের দিকে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোমার বউয়ের পিছনে লাগতে যাব। তোমাকে একটা কথা বলে রাখছি, নিজে যা ইচ্ছে হয়েছে করেছ। আনায়ার ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নিব, বাধা দিতে আসবে না। আনায়া পানি খাচ্ছিল। মায়ের কথায় নাকে মুখে পানি উঠে যায়, কাশতে শুরু করে। আনায়া ভাবছে মায়ের এত খুশির কারণ কি? তাহলে আমি মাকে নিজের ইচ্ছে পূরণের জন্য আমাকে বলির পাঠা বানাবে? এভাবে তোড়জোড় করার মানে বুঝতো অসম্ভব কিছু নয়। তত সময়ে বসার ঘরে সবাই এসে হাজির। কোহিনূর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বললে যে নাফিজা বেগম তার মায়ের কথা বলে অপমান করতে ছাড়বেন না, এটা সে ভালোই জানে। আমি সবাইকে বলে দিচ্ছি, আজকে আনায়াকে ছেলেপক্ষ দেখতে আসবে। ভালো লাগলে বিয়ের কথা পাকা করা হবে। মায়ের মুখে এমন কথা শুনে আনায়ার পুরো পৃথিবী উলটপালট হয়ে গিয়েছে। বারবার নাহিদের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আহিয়ান একবার বোনের দিকে তাকায়, তারপর মায়ের উদ্দেশ্যে বলে, আনায়া নাহিদকে পছন্দ করে আম্মু। নাহিদ যথেষ্ট ভালো ছেলে, ভালো চাকরি করে। আনায়া ওর কাছে ভালো থাকবে। আমি সময় করে এই বিষয়টা নিয়ে কথা বলতাম, তবে তুমি যা শুরু করেছো এখনই এসব বলতে হলো। আহিয়ানের মুখে এসব শুনে সবাই অবাক। নাহিদ ভালো ছেলে, এ নিয়ে তাদের কোনো সন্দেহ নেই, তবে আনায়া নাহিদকে পছন্দ করে এ বিষয়ে কারোই কোনো ধারণা ছিল না। আনায়া হাঁ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাই এসব বুঝলো কি করে, এটাই ভেবে পাচ্ছে না। তবে আনায়া একটু হলেও আশার আলো দেখছে। তার ভাই যখন বলেছে এই বিয়েটা সে আটকাবেই। এদিকে নাফিজা বেগম রেগে আগুন। ছেলে মেয়ে কেউই তার কোনো কথা শুনছে না। তোমার কথাতেই সব হবে না আহিয়ান, তুমি নিজের ক্ষতি করেছ। আনায়ার কোনো ক্ষতি করতে আমি তোমাকে দিব না। আম্মু, তুমি কি চাও না আনায়া সুখে শান্তিতে থাকুক? আমি চাই বলেই বলছি। আমি যে ছেলে ঠিক করেছি তার কাছে আনায়া সব সময় ভালো থাকবে। ভালো থাকলেই হবে না আম্মু, তারা দুজন দুজনকে পছন্দ করে কিনা এ বিষয়টাও সমান গুরুত্বপূর্ণ। আনায়া নাহিদকে পছন্দ করে, নাহিদও আনায়াকে পছন্দ করে, তারা একসাথে ভালো থাকবে। আমার উপর তুমি রাগ করে আনায়ার উপর দেখিও না আম্মু, এতে কারোই কিন্তু ভালো হবে না। আমি নাহিদের সাথে কথা বলছি এই বিষয়ে। আহিয়ানের কথায় আনোয়ার খানও তার ভাইয়েরা সম্মতি জানায়। নাহিদকে তারা সকলেই পছন্দ করে, আর নাহিদ যেখানে আহিয়ানের বেস্ট ফ্রেন্ড সেখানে তো কোনো কথাই নেই। সবাই মিলে ঠিক করে নাহিদের বাড়ির লোকদের সাথে কথা বলবে। আনায়া তো মহা খুশি। কোহিনূরও এসে আনায়ার সাথে মজা করছে। এদিকে নাফিজা বেগমের রাগ দেখে দেখে কে তাকে কেউই পাত্তা দিচ্ছে না। রেগে মেগে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন নাফিজা বেগম। আজকের মতো ঘরবন্দি হয়ে দিন কাটাবেন, বেরই হবেন না বলেই ঠিক করেছেন। অনেক ডাকাডাকির পরও নাফিজা বেগম দরজা খুলছেন না। এদিকে কোনো সাড়া শব্দ না পেয়ে আনোয়ার খান খুবই চিন্তিত হয়ে পড়েছেন। এই বুড়ো বয়সে স্ত্রী তার এমন এমন কাণ্ড করছে, তিনি দেখেও কিছু বলতে পারছেন না। এই নিয়ে নিজের কাছে নিজেই লজ্জা পাচ্ছেন। আনোয়ার খানের সাথে আনায়াও খুবই চিন্তিত। তার জন্য যদি মায়ের ক্ষতি হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করবে। বাড়ির সকলে নাফিজা বেগমের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করছে।
কোহিনূর কোনো কথা না বলেই পাশে দাঁড়িয়ে আছে। আহিয়ান হঠাৎ করে কোথা থেকে এসে তার বাবার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়। চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, শুনো আব্বু, কালকে কনেপক্ষ তোমাকে দেখতে আসবে। ভালো লাগলে কালকে বিয়ের কাজটা সেরে ফেলবো। এত গুরুত্বপূর্ণ একটা কাজ ফেলে রাখলে চলবে না। তুমি এই বরের পাঞ্জাবিটা পরে রেডি থাকবে। আহিয়ান এত জোরেই কথাগুলো বলছে, আনায়া সহ বাকিরাও কান চেপে ধরেছে। ছেলের কথা শুনে ব্যাককল বনে গেছেন আনোয়ার খান। ব্রু কুচকে তাকিয়ে আছেন ছেলের দিকে। এদিকে তার বউ রাগ করে দরজা দিয়ে বসে আছে, আর তার ছেলে এসে মস্করা করছে। এই বয়সে নাকি বিয়ে করাবে। বিয়ে করেছো, 2 দিন পরে ছেলে মেয়ে হবে। তোমাকে এসব মানায় না আহিয়ান? আমার ছেলে মেয়ে যদি দেখে তার দাদু বউ ছাড়া জীবন কাটাচ্ছে, তাহলে আমার লজ্জা করবে আব্বু। আম্মু তো আর দরজাই খুলবে না। আম্মুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। সে ওই বন্ধ করে জীবনযাপন করুক। আমি তোমার জন্য মেয়ে দেখেছি, আম্মুর থেকে 1000 গুণ সুন্দরী। চুপ করো বেয়াদব ছেলে, এসব বলতে লজ্জা করে না তোমার? লজ্জা করলে আর তুমি নাতিপুতির মুখ দেখবে না আব্বু। ছেলের কথার মানে বুঝতে পেরে আনোয়ার খান কাশতে শুরু করেছেন। এই ছেলের সাথে কথা বলা মানেই জেনে বুঝে লজ্জায় পড়া। আহিয়ানের কথা শুনে আনায়া মিটিমিটি হাসছে। কোহিনূর তখন পালিয়েছে। এরই মধ্যে নাফিসা বেগম দরজা খুলে বেরিয়েছেন। আহিয়ানের মুখে হাসি। প্ল্যান তাহলে কাজে লেগেছে। স্বামী দ্বিতীয় বিয়ের কথা শুনলে যে কোনো নারী বা চুপচাপ থাকবে না। আনোয়ার খান সহ বাকিরাও অবাক। এত সময় ডাকাডাকি করলো, দরজা খোলার নাম নেই। এখন হঠাৎ কি হলো? নাফিজা বেগম রেগে আছেন। এটা অস্বাভাবিক কিছু নয়। মাসের মধ্যে 25 দিনই তিনি রেগে থাকেন। ব্রুকুসকে তাকালেন আহিয়ানের দিকে। তোমার লজ্জা করে না? ছেলে বাবাকে দ্বিতীয়বার বিয়ে করাবে। আমি কি মরে গেছি? সেটা পরে বলছি, আগে বলো তো আম্মু, তোমার বংশের কি ব্রুকুসকে যাওয়ার রোগ আছে? সবসময় এমন করে তাকাও কেন? চুপ করো আহিয়ান। আমি তোমাকে পেটে ধরেছিলাম, ভাবতেও অবাক লাগে। পেটে না ধরে পিঠে ধরা যায়, এটা কখনো শুনিনি তো। যাই হোক, আব্বুকে কালকে আমি আবারও বিয়ে করাবো। তুমি তো পাত্তাই দাও না। এভাবে আর কতদিন বলো? তুমি রেডি থেকো আম্মু। সতীন বলে কথা ভালো করে দেখে শুনে ঘরে তুলতে হবে তো। বলে নিজের রুমে চলে যায় আহিয়ান। আহিয়ান যেতে বাকিরাও চলে যায়। আনায়া অনেকবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নাফিজা বেগম কোনো কথা বলেননি। নাফিজা বেগম গিয়ে খাটে বসেন। আনোয়ার খানও তার পিছু পিছু যান। রাগে গা জ্বলে যাচ্ছে নাফিজা বেগমের। ছেলেকে টেনে 2টো থাপ্পড় মারতে ইচ্ছে করছিল, কিন্তু এত বড় ছেলের গায়ে হাত তুলবেন কিভাবে? রাগের মধ্যেও মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। ছেলেকে তার বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি তার বাবার জন্য নতুন বউ নিয়ে আসে। আনোয়ার খান বুঝতে পারছেন না বউকে তার ভূতে পেল, নাকি এই দেখলাম রাগ করছে, এখন আবার এমন অবস্থা, মনে হচ্ছে কান্না করে দিবে। তিনি আর কোনো কথা বাড়ালেন না। আজকে নাহিদের বাসা থেকে আনায়াকে দেখতে আসার কথা। নাফিজা বেগমের মত না থাকলেও কিছু আটকে থাকেনি। আহিয়ান নাহিদের সাথে কথা বলছে। নাহিদের আম্মু আর বোন ছাড়া আর কেউ নেই। বোনেরও বিয়ে হয়ে গেছে, তার আব্বু মারা গিয়েছেন অনেক আগেই। নাহিদের অল্প স্যালারিতে তাদের সংসার চলে। নাফিজা বেগমের এখানেই আপত্তি। তার ধারণা নাহিদের অল্প রোজগারে তার মেয়ে ভালো থাকবে না। তবে আজকে নাহিদের আসার বিষয় কিছুই জানেন না নাফিজা বেগম। তার মুখে চিন্তার ছাপ। ছেলে তার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে, এই বয়সে সতীনের সংসার করাবেন বলে। নাহিদ আনায়াকে পছন্দ করে, এটা আহিয়ান অনেক আগেই লক্ষ্য করেছে। নাহিদের উপর তার বিশ্বাস ছিল, তাই ভেবেছিল সঠিক সময়ে আসলে নাহিদ আর আনায়ার বিয়ের কথা তুলবে। আহিয়ান সবটা জানত। শুনে আনোয়ার সাথে নাহিদও সমানভাবে অবাক হয়ে যায়। 4টার দিকে নাহিদের বাসা থেকে লোকজন এসেছে। নাহিদের আম্মু, খালা, তার বড় বোন, সাথে রুহি আর অয়ন তো আছেই। অয়ন বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিল। রুহি আর নাহিদ ভেবেই পাচ্ছেন অয়নের এই হাবভাবের কারণ কি। তোর কি বউ মরেছে? এমন বনার মতো মুখ করে রেখেছিস কেন? বউ থাকলে তো মরবে, জানিস না আমার বউ নেই? বারবার এসব বলে কেন লজ্জা দিস? নাহিদ কাকুরও বিয়ে হয়ে যাচ্ছে। আমার জীবনে কোনো দিনও বিয়ের ফুল ফুটবে এই চিন্তায় রাতে ঘুম আসে না। তোর কপালে বোঝ উঠবে না বাদর? বিয়ের ফুল ফোটার আগেই যেন সেটা মরে যায়। রুহির বাচ্চা, তোকে তো আমি মেরে ফেলবো বলে দিলাম। এমন অলক্ষণীয় কথা বলিস না। তার আগে আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। অয়ন আর রুহির কাণ্ডে নাহিদ খুবই বিরক্ত। যেখানে যাবে সেখানে বিয়ে হচ্ছে না, এ নিয়ে একজন কান্নাকাটি করবে আর একজন অভিশাপ দিবে। এদের এই কাহিনী দেখতে দেখতে নাহিদ বিরক্ত। ভাই তোরা থাম, আমার বিয়ের শখ মিটে গেছে। আয় এখান থেকে বাড়ি চলে যাই, বিয়ে করতে হবে না। নাহিদ কাকু রাগ করো না, এই আমরা চুপ করলাম। তুমি কবুল বলার আগে পর্যন্ত আর মুখ খুলবো না। আল্লাহ তোকে সুবুদ্ধি দিয়েছেন, তাহলে চুপ না থাকলে পরে দেখা যাবে নাহিদের জায়গায় তুই কবুল বলে দিয়েছিস। রুহি আর অয়ন তো চুপ করেছে, এদিকে হয়েছে আরব কাণ্ড।
নাহিদের খালার সাথে কথা বলছিলেন আনোয়ার খান, পাশে তার ভাইয়েরাও দাঁড়িয়ে। আহিয়ান নাফিজা বেগমকে দেখিয়ে দেখিয়ে নাহিদের খালার পাশে আনোয়ার খানকে বসিয়েছে। নাফিজা বেগম ভেবেছেন এই মহিলার সাথে আনোয়ার খানের বিয়ে ঠিক করেছে আহিয়ান, ফাঁসাফাঁসি বসেছে, তার উপর আবার হেসে হেসে গল্প করছে। দুজনকে কথা বলতে দেখে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন তিনি। আনোয়ার খান হাজার চেষ্টা করেও বোঝাতে পারছেন না, কান্না জুড়ে দিয়েছেন তিনি। মেহমানদের সামনে আনোয়ার খান পড়েছেন লজ্জায়। নাহিদের খালা শুধুই দেখে যাচ্ছেন, তার মনে হচ্ছে এটা পাগলের বাড়ি, না হলে কেউ এমন করে। আফজাল খান তার ছোট ভাই সহ উপস্থিত সবাই এসব দেখে হাসাহাসি করছে। নাফিজা বেগম আজ ভালোই জব্দ হয়েছেন। আহিয়ানের মুখেও দুষ্ট হাসি, তার প্ল্যান পুরোপুরি কাজে এসেছে। তার প্ল্যান আহিয়ানের এমন হাসি দেখে আনোয়ার খান রেগে যাচ্ছেন। এমন ছেলে জন্ম দিয়েছেন, মানুষের সামনে আর মান সম্মান রাখল না। এ বয়সে এসে মেয়ে গঠিত বিষয় নিয়ে ঝামেলায় পড়তে হবে তা কখনোই ভাবেননি। আহিয়ানের ছোট চাচি আর ফুফু নাফিজা বেগমকে সব কিছু বুঝিয়ে বলেছেন। মেহমানদের সামনে এমন কাণ্ড করেছেন, এই লজ্জায় তিনি আর রুম থেকেই বের হননি। রুহি আর কোহিনুর মিলিয়ে আনায়াকে সাজাচ্ছে। আনায়াকে আজ নীল রঙের একটা শাড়ি পরানো হয়েছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা প্রসাধনী ছোঁয়া, মাথায় সুন্দর করে ঘুমটা টানা, গোলগাল মুখে সুন্দর সাজে অপূর্ব লাগছে আনায়াকে। কোহিনুর আনায়া দিকে তাকিয়ে মুচকি হাসে, কাজল লাগিয়ে দিয়ে বলে, এই জানাই আপু, তোমাকে কাজল লাগিয়ে দিলাম, আর কারো নজর লাগবে না। কি বলছো কোহিনুর? যা সুন্দর লাগছে, অন্য কারো নজর লাগার আগেই আমাদেরই লেগে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ, নাহিদ ভাইয়া আজকে চোখই সরাতে পারবে না আনায়া আপুর কাছ থেকে। রুহি আর কোহিনুরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে আনায়া। আহিয়ান এসে আনায়াকে নিয়ে যেতে বলল। কোহিনুর আনায়াকে নিয়ে বসার রুমে চলে যায়। সেখানে নাহিদদের বাড়ির লোকজনেরা বসেছে। আনায়া সবাইকে সালাম করে সোফায় বসে। নাহিদ সত্যি চোখ ফেরাতে পারছে না তার স্বপ্নের প্রিয়সীর কাছ থেকে। মেয়েটা এমনিতেই সুন্দর, সাজলে যেন আরও বেশি সুন্দর লাগে। নীল শাড়িতে আনায়াকে নীল পরীর মতোই লাগছে। নাহিদের আম্মু আগেও আনায়াকে দেখেছেন। ছেলের জন্য আনায়াকে তার আগে থেকে পছন্দ, তবে সাহস করে বলতে পারেননি। আমার মেয়েকে আগে থেকে পছন্দ ভাই সাহেব, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আজকে মেয়েটা আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করতে চাই। আমাদের কোনো আপত্তি নেই আপা, আপনার কাছে আমাদের মেয়ে ভালো থাকবে এই বিশ্বাস আমাদের আছে। সবার সম্মতিতে নাহিদের আম্মু আনায়াকে আংটি পরিয়ে দিলেন। বিয়ের দিন তারিখও ঠিক করা হলো। আজ থেকে ঠিক 7 দিন পর নাহিদ আর আনায়ার বিয়ে। এই খুশিতে আনোয়ার খান ও তার ভাইয়েরা সবাইকে মিষ্টিমুখ করলেন। আহিয়ান নাহিদ আর আনায়াকে আলাদাভাবে কথা বলার জন্য সাথে পাঠিয়েছে। পিছু পিছু রুহি আর অয়নও গিয়েছে, সাথে আবার টেনে টুনে কোহিনুরকেও নিয়ে গেছে। আনায়া নাহিদ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মুখে খুশির ঝিলিক, কারো মুখ থেকে যেন হাসি চড়ছে না। এতদিনের জমানো ভালোবাসা আজ তাদের পূর্ণতা পেতে চলেছে। খুশিতে হওয়ারই কথা। নাহিদ আনায়াকে পা থেকে মাথা পর্যন্ত ভালোবেসে পর্যবেক্ষণ করে। সবই ঠিক আছে, তবে কিছু একটা মিসিং। কি মিসিং? নাহিদ তাদের পাশে থাকা ফুলগুলোর দিকে তাকায়। ছাদে অনেকগুলো ফুলের টব ছিল, তার মধ্যে থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে আসে। নাহিদ গোলাপটি আনায়ার কানের পাশে গুজে দিয়ে মুচকি হেসে বলে, তুমি এই গোলাপের মতো, স্পর্শে কাঁপে হৃদয়, মায়ায় চুম্বিত পৃথিবী। যতই তোমার সৌন্দর্য ফোটে, ততই জীবনের প্রতিটি দিন নতুন হয়ে ওঠে। নাহিদের প্রত্যেকটি কথা আনায়ার হৃদয় স্পর্শ করেছে। আনায়া মুগ্ধ হয়ে দেখেছে তার অতি প্রিয় মানুষটিকে। এই মানুষটির মাঝে সে সুখ খুঁজে পায়। এই মানুষটি পাশে থাকলে আনায়ার পুরো পৃথিবী সুন্দর হয়ে ওঠে। নাহিদ হঠাৎই লক্ষ্য করে তাদেরকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। আনায়ারও এটা বুঝতে পেরে সামনে চলে আসে। চারদিকে এত কাফলা, তাদের ভালোবাসা দেখে অয়নের নিজেকে অসহায় লাগছে। অয়নের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। বেচারার কষ্ট দেখে কে? সবাই বিয়ে করে নিচ্ছে আর সে বউ পাচ্ছে না। অয়নের কাদো কাদো চেহারা দেখে রুহি আর কোহিনুর হাসছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম আলিঙ্গন। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।